সবাইকে আবারও অফিসিয়ালি স্বাগত। আজকে আমাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং বেস নাম্বার ডিএম 2507 বেচের আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2, যেখানে হচ্ছে আজকে আমরা আরও একটু থিওরিটিক্যাল আলোচনা করব এবং নেক্সট ক্লাসেও আরও কিছু থিওরিটিক্যাল আলোচনা করে তারপরে গিয়ে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলোতে হচ্ছে ইনক্লুডেড হয়ে যাব বা চ্যানেলগুলো ইউজ করার দিকে যাব। আপনাদের হয়তো অনেকেরই বিরক্ত লাগতে পারে যে কেন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি টুলসগুলো ইউজ করছি না। সো টুলসগুলো ইউজ করার আগে আমাদের বেসিক কিছু ফান্ডামেন্টাল বিষয় জানা উচিত। সো ওই বিষয়গুলো নিয়ে আমরা বেসিক্যালি ডিসকাশনের দিকে আছি। সো সে জায়গায় হচ্ছে আজকে আমাদের ক্লাস নাম্বার 2, যেখানে হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে অনেকটাই আলোচনা করব। সো সেই জায়গাটায় হচ্ছে আমরা যদি চলে আসি, আশা করি আমাকে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং যারা অনলাইনও ক্লাস বা রেকর্ডেড ভার্সনে দেখছেন। সো আরেকটা বিষয় অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আপনাদের যেটা দেখলাম আমি আজকেও একটু আগেও দেখলাম যে হচ্ছে আপনারা পোস্ট করছেন, হ্যাঁ। সো 26 মিনিট। সো একটু আগে মনে আমি কয়েকজনকে পেন্ডিং থেকে মানে অ্যাকসেপ্ট করেছি, কি বলা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। সো এই যে যেমন 1 ঘন্টা আগে, সো প্রায় নিয়ারলি 6:39। সো এখন গিয়ে বা এই সময় গিয়ে হচ্ছে আপনারা কেউ যদি হচ্ছে অ্যাসাইনমেন্ট দেন তাহলে এটা আসলে অ্যাপ্রুভাল করে কোনো লাভ হবে না, হ্যাঁ। আমি অলরেডি হচ্ছে আপনাদের একজন সাপোর্ট মেন্টর সেন্ড করেছি। সো উনিও হয়তো বা লাস্টের দিকে কিছু ক্লাস নিতেও পারে, পাশাপাশি আপনাদের প্রবলেম সলভিং করবে, আপনাদের যে অ্যাসাইনমেন্টের যে ফিডব্যাক সেটাও দিবে। কিন্তু দেখেন আজকে যারা সাবমিট করেছেন তাদের কোনো ফিডব্যাক হবে না এবং দিবেও না, হ্যাঁ, যেগুলো প্রিভিয়াসলি সেগুলো। সো লাস্ট ক্লাস হচ্ছে আমি অলরেডি বা লাস্ট দিন আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম যে হচ্ছে এখন থেকে অ্যাসাইনমেন্টটা 36 আওয়ার্সের মধ্যে সাবমিট করতে হবে। অর্থাৎ আমি যদি একটু এক্সপ্লেন করে বলি, আজকে হচ্ছে আপনাদের ক্লাস হচ্ছে 9 তারিখ বুধবার। সো বুধবার যদি ক্লাস হয় তার মানে বুধবার থেকে বৃহস্পতিবার রাত 9টা পর্যন্ত নিয়ারলি হচ্ছে আপনারা 24 ঘন্টা পাচ্ছেন। তার মানে আপনাদের ফ্রাইডে শুক্রবার দুপুর পর্যন্ত আপনাদের সময়। তার মানে হচ্ছে আপনাদের যদি বলি হচ্ছে যে বৃহস্পতিবার রাত আপনাদের হাতে সময় আছে, আপনাদের হাতে শুক্রবার সকালটাও সময় আছে। এরপরে যদি রোববারের কথা বলি, সো রোববার আপনাদের ক্লাসটা 9টা পর্যন্ত। সো 9টার পরে 1 ঘন্টা আপনি চাইলে সময় দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনার হাতে হচ্ছে সোমবারের পুরা সন্ধ্যার পরবর্তীতে সময়, যারা অফিসিয়াল জব করেন সন্ধ্যার পরে পুরো সময়টাই অ্যাভেলেবেল আছে। সো এখানে বা এর বাহিরেও যদি আপনি ম্যানেজ করতে পারেন সেটা, বাট আমার পরদিন অর্থাৎ মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত। কেন? এখন দুপুর 12টার মধ্যে যদি আমার অ্যাপ্রুভাল বা সাবমিশনটা যদি না হয়, এই যে বুধবারে যে ক্লাস হবে তার আগে তো আমার এগুলা সবগুলা চেক করতে হবে। সো বুধবারের আগে কি আমি এগুলা কিভাবে অ্যাপ্রুভাল দিব, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনারা সাবমিশনের পরে অধৈর্য হওয়ার দরকার নাই, আমাদের এগুলো পেন্ডিংয়ে আছে। সো পেন্ডিংয়ে আমরা দেখতে পাবো, আপনি জাস্ট সাবমিট করলেই হবে। আমি যখন সুবিধাজনক সময় হবে আমি কিন্তু একজন একজন করে একটু পর পর আমি অ্যাপ্রুভাল দিতে পারছি না, বিষয়টা আমার জন্য একটু টাফ হয়ে যায়। আমি আর একটু ক্লিয়ার করি, আপনাদের হয়তো বা কয়েকজন একটু কনফিউশন আছে, মানে এটা আমি কিছু ইনসিডেন্ট পেয়েছি যার জন্য আমি যে শুধুমাত্র আপনাদের বেচে ক্লাস নিচ্ছি, বিষয়টা কিন্তু এরকম না। আমার আরও বেশ কয়েকটা রানিং বেচ আছে। সো অনলাইন যদি বলি, অনলাইন আপনারা একটা বেচ, আরও একটা আপকামিং আছে। সো অনলাইন যদি 200 আর 150-200 করেও যদি আমি ধরি, প্রায় 250-300 মানুষকে আমি একসাথে কমিউনিকেট করতে হচ্ছে। আবার অফলাইন আমার বেচ আছে প্রায় তিনটার মতো এখন রানিং। সো তিনটাতে অ্যাভারেজ যদি আমি 15 জন করেও ধরি অ্যাক্টিভ, সো সে জায়গায় হচ্ছে প্রায় 50 জন। সো আমার অ্যারাউন্ড 350 থেকে 500 মানুষের সাথে কিন্তু আমার কন্টিনিউয়াসলি কানেক্টেড থাকতে হচ্ছে। সো আপনারা হয়তোবা একজন, আমি বা সরি আপনারা অনেকজন আমার জন্য, আমি কিন্তু একজন, হ্যাঁ। আপনাদের জন্য হয়তো আমি একজনই, হ্যাঁ। সো এখন এই জায়গাটা হচ্ছে আমাকে একটু ফ্লেক্সিবল দিয়ে হচ্ছে জিনিসটা মেনটেন করতে হয় বা আমার কাজগুলো করতে হয়। সো এই জায়গায় হচ্ছে পেন্ডিং যখনই আসবে বা যেটাই হোক না কেন, সো পেন্ডিং পোস্ট আসলে তখন আমি একসাথে অনেকগুলো হলে তখন অ্যাপ্রুভাল, বা যখন আমি অ্যাক্টিভ থাকি তখনই আমি অ্যাপ্রুভালগুলো দিই। সো অ্যাপ্রুভ না হলে বা এই বিষয়গুলো নিয়ে হচ্ছে অধৈর্য হওয়ার কিছু নাই। ওকে, সো আমরা আলোচনায় চলে আসি এবার। সো বেসিক্যালি হচ্ছে আমরা আজকে যে আলোচনাটা শুরু করবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল বা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে বেসিক্যালি আমরা কি বুঝি, হ্যাঁ। সো এখন যদি আমরা একটু আলোচনায় চলে আসি যে মার্কেটিং বলেন বা যে কোনো ধরনের যে কোনো কিছু অ্যাক্টিভিটি করতে গেলে আপনি কিন্তু হচ্ছে আগে যে কোনো ধরনের একটা বা কারোর সাথে আপনি কথা বলতে যাবেন, কথা বলতে গেলেও কিন্তু হচ্ছে আপনি আগে নিজে থেকে একটা প্ল্যান করেন যে আমি তার সাথে আসলে কিভাবে কথা বলবো, কথার অ্যাপ্রোচটা কি হবে, কি কি পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। সো এগুলো কিন্তু আপনি আগে থেকেও প্ল্যান করেন। এখন মার্কেটিং করার ক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে মার্কেটিংয়ের অনেকগুলো জায়গার মধ্যে হচ্ছে একটা জায়গা যেটাকে আমরা বলি হচ্ছে প্রমোশন। প্রমোশন করার ক্ষেত্রে
আপনি যদি বলেন যে হচ্ছে আমি প্রমোশন করতে চাই, কি প্রমোশন করতে চাই, কেন প্রমোশন করতে চাই, উদ্দেশ্যটা কি, সেটা না জেনে বললেন যে হচ্ছে আমি আজকে একটা কোম্পানি খুলবো, এটা আমি সবাইকে জানাইতে চাই, এখানেও কিন্তু একটা কি আছে, উদ্দেশ্য আছে, একটা বিষয় আছে। এখন এটা যদি প্রপার প্ল্যানিং অনুযায়ী না যায়, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, আপনার যে এখানে ইনভেস্টমেন্ট বা আপনার যে এখানে কস্টিং আছে, পুরোটাই কিন্তু হতে বা কিছু অংশ বা অনেকটাই হচ্ছে আপনার জলে চলে যাবে, আপনার রিটার্নটা পারফেক্টলি আসবে না। এখন সেই জায়গা থেকে শুরু করে, সেই জায়গা থেকে হচ্ছে আমরা যদি বলি মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি এখানে ডিটেল অনেকগুলাই হচ্ছে প্ল্যান করতে পারেন। লাইক হচ্ছে কীরকম যে আমরা এখন যে মার্কেটিং প্ল্যান করছি সেটার উদ্দেশ্য কি, আমার মার্কেটিং হবে কোন কোন প্ল্যাটফর্মগুলোতে, সেটা কি ট্রেডিশনালি হবে নাকি ডিজিটাল প্ল্যাটফর্মে হবে, ডিজিটালি যদি হয় ডিজিটালের জন্য বাজেট কেমন, ট্রেডিশনাল হলে ট্রেডিশনালের জন্য বাজেট কেমন, সেখানে আমি কোন কন্টেন্ট দিয়ে কমিউনিকেশন করব, আমার অডিয়েন্সকে কি মেসেজ দিব, আমার অডিয়েন্স এই ক্যাম্পেইন থেকে কি জানতে পাবে, আমি কি এটাকে আমার ব্র্যান্ড সম্পর্কে জানানোর জন্য ক্যাম্পেইন করছি, নাকি আমার ব্র্যান্ডের কোনো একটা প্রোডাক্টকে সেল করার জন্য, নাকি কোনো কিছু সেল করার জন্য। এই যে আমরা যে দেখি, সাপোজ আপনাদের সামনে যদি আমরা উদাহরণ দিয়ে বলি, গ্রামীণ ফোন সব জায়গায় হচ্ছে করছে কি, একটা অ্যাড দিচ্ছে যে তারা হচ্ছে নাম্বার ওয়ান কি বলে হচ্ছে নেটওয়ার্ক বা নাম্বার ওয়ান টেলিকম। হ্যাঁ, সো এখন এই যে নাম্বার ওয়ান করে সব জায়গায় সে একটা অ্যাড দিচ্ছে, বা তারা হচ্ছে ঈদের সময় গেলে হচ্ছে স্বপ্ন যাবে বাড়ি, এই থিমে একটা অ্যাড তারা প্রোভাইড করে, সব জায়গায় একটা প্রমোশন করে। এখন এই যে এটা দিয়ে যে তারা ব্র্যান্ডিং করছে বা এটা যে অ্যাড করছে, এটা দিয়ে আসলে আমরা কি পাচ্ছি, আমরা কি কোনো তাদের প্রোডাক্টটা কেনার জন্য তারা এখানে কোনো মেসেজ দিচ্ছে? তারা কিন্তু আমাদেরকে কোনো প্রোডাক্ট কেনার জন্য মেসেজ দিচ্ছে না, তারা আসলে বা তাদের ব্র্যান্ডিং করার জন্য, তাদের ব্র্যান্ডকে ইস্টাবলিশমেন্ট করার জন্য তাদের ব্র্যান্ডের বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো আমাদের সামনে শোকেস করছে। স্বপ্ন যাবে বাড়ি, এটা দিয়ে মূলত ব্র্যান্ডটাকে রিকল করানোর জন্য আমাদের সামনে অ্যাডগুলো আসতেছে যে গ্রামীণ ফোনকে আপনি রিকল করতে পারেন। এই যে আপনাদের সামনে এখন বলছি, কারণ তারা একটা ইনসিডেন্ট তৈরি করেছে দেখে, বা একটা কি বলে হচ্ছে মার্কেটের মানে ইমোশনাল বা সেন্টিমেন্টাল বা সবার সাথে কানেক্টেড বা মার্কেট হাইপ তোলা একটা ক্যাম্পেইন তৈরি করেছে বলেই হচ্ছে আমরা কিন্তু সেটা নিয়ে এখানে আলোচনা করছি। এছাড়া তাদের আরও কিছু অ্যাড আমরা দেখি, যেমন যে আজকে হচ্ছে বা আজকের জন্য হচ্ছে আপনি তাদের থেকে পাচ্ছেন যে হচ্ছে 120 টাকা রিচার্জে সাপোজ হচ্ছে 20 জিবি ইন্টারনেট, বা 200 মিনিট হচ্ছে ফ্রি দিচ্ছে তারা, বা এরকম কিছু একটা তারা কিন্তু দিচ্ছে। অথবা হচ্ছে কোনো একটা জায়গায় হচ্ছে আপনি অ্যাড দেখতে পাচ্ছেন টিভিতে যে তাদের হচ্ছে এখন প্রতি জিবি ইন্টারনেট এত টাকা থেকে শুরু। সো এই যে টাকার ভ্যালু বা এত জিবি, তাদের যে প্রোডাক্টগুলো আপনার সামনে যে ইন্ট্রোডিউস করে দিচ্ছে, সেটার উদ্দেশ্য হচ্ছে তাদের রেভিনিউ স্ট্রিমটাকে ইনক্রিজ করা, সেলস করা। তারা কিন্তু সেখানে হচ্ছে শুধু ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কেনা। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এক ধরনের প্ল্যান হতে পারে, প্রোডাক্ট সেলস বা কনভার্সনাল বিষয়গুলোর জন্য এক ধরনের হতে পারে। হ্যাঁ, আবার আমরা যদি হচ্ছে ইয়ের দিকে আসি, যে লাইক হচ্ছে ফুড পান্ডা আপনাকে দিচ্ছে যে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সব জায়গায় আমরা ফুড পান্ডার অ্যাড দেখি। ফুড পান্ডা হচ্ছে আপনাকে অ্যাড দিচ্ছে যে ফুড পান্ডার মাধ্যমে হচ্ছে আপনি ঘরে বসে যে কোনো সময় রাতের 24 ঘন্টা, তারা হচ্ছে মেসেজটা দিতে চাচ্ছে যে রাতের বেলা যদি রেস্টুরেন্ট বন্ধও থাকে, ম্যাক্সিমাম রেস্টুরেন্ট যদি বন্ধও থাকে, তারপরও খাওয়া আপনার বাসায় বা ফুড আপনার বাসায় পৌঁছে যাবে, এই মেসেজটা দিতে চাচ্ছে ফুড পান্ডা। তার মানে ফুড পান্ডা এখানে মেসেজটা এটা দিতে যাচ্ছে 24/7 তাদের সার্ভিস এখানে আনলক। আবার ফুড পান্ডা আরেকটা মেসেজ দিচ্ছে যে আপনি যদি নতুন কাস্টমার হয়ে থাকেন, প্রথম অর্ডারে আপনি 100 টাকা কুপন পাবেন, বা 100 ভাউচার পেয়ে যাবেন, 100 টাকার সমপরিমাণ একটা ভাউচার পেয়ে যাবেন। সো এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে আপনাকে অ্যাজ এ সেলসে কনভার্সন করা। সো দুইটার অবজেক্টিভ কিন্তু দুই রকম। সো এখন আমাদেরকে মূলত কোনো একটা অ্যাড রান করার ক্ষেত্রে বা কোনো একটা প্রমোশন করার ক্ষেত্রে বা কোনো একটা কিছু করার ক্ষেত্রে আমাদের অবশ্যই হচ্ছে একটা স্ট্র্যাটেজি সেট করতে হয়। এখন এই স্ট্র্যাটেজি সেট করার জন্য আপনাকে অনেকগুলো ইনফরমেশন এখানে গ্যাদার করতে হয়। আপনার স্ট্রেংথস কী আছে, আপনার উইকনেস কী আছে, আপনার কম্পিটিটর কারা, তারা কি কন্টেন্ট দিচ্ছে, কিভাবে কমিউনিকেট করছে, আপনার টার্গেটেড কাস্টমার কারা, আপনি কোন চ্যানেলগুলো চুজ করবেন, আপনি কি মেসেজটা প্রোভাইড করবেন, এই যে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলোকে মূলত হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক্যালি সেট করতে হবে। এখন যদি আমরা এই জায়গাটায় আসি যে আমাদের এখানে মেসেজটা বা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে আমরা কি বুঝি। সো এই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ইজ এ প্ল্যান ফর ইউজিং চ্যানেল টু গ্রো ইউর অনলাইন ভিজিবিলিটি অনলাইন। এখন ছোট্ট করে যদি আমরা বলি যে আপনার প্ল্যান হচ্ছে আপনার যে ফেসবুক পেজটা আছে সেটাকে গ্রো করা। এখন এটাকে গ্রো করতে গেলে, গ্রো করা মানে হচ্ছে লাইক ফলোয়ার এটাকে ইনক্রিজ করা। এখন এটাকে ফলোয়ার বা গ্রোথ করার ক্ষেত্রে আপনাকে বলা হলো যে আপনি একটা স্ট্র্যাটেজি বিল্ড করেন, যে আপনার এই
প্ল্যাটফর্মটা কিভাবে গ্রো হইতে পারে। তখন আপনি কোশ্চেন করলেন যে আপনি কি এটা হচ্ছে পেইড মাধ্যমে গ্রো করতে চান নাকি অর্গানিকলি গ্রোথ করতে চান। সো তখন যদি পেইড হয় তাহলে আপনাকে তখন ফেসবুক অ্যাডস, সেটার জন্য কন্টেন্ট প্ল্যান, এগুলো নিয়ে প্ল্যান করতে হবে। হ্যাঁ, যে আমার বাজেট এত বাজেটে হচ্ছে আমি এই পরিমাণ হচ্ছে লাইক নিয়ে আসতে পারি, বা এই ধরনের একটা প্ল্যানিং হতে পারে। আবার হতে পারে যে হচ্ছে আমি পেজটাকে অর্গানিকলি গ্রো করতে চাই। এখন অর্গানিকলি গ্রো করতে চাইলে তখন হচ্ছে এবার আপনাকে অর্গানিকলি মানে কি, আপনার অডিয়েন্সের জন্য ভ্যালুয়েবল কিছু প্রোভাইড করা, সেটার এগেনস্টে অডিয়েন্স আপনাকে রিটার্নে আপনার পেজটাকে বা আপনার ব্র্যান্ডটাকে ট্রাস্ট করা, সেটার সাথে এঙ্গেজড হওয়া, সেটাই হচ্ছে আপনার প্ল্যান। এখন এটা করতে গেলে আপনি অনেকগুলা প্যাটার্ন মেনটেন করতে পারেন। একটা হইতে পারে যে হচ্ছে আপনি কোনো একটা গিভওয়ে প্ল্যান করলেন। এখন এই গিভওয়েটা হতে পারে, বা গিভওয়েটা হবে হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ওই যে পিয়ার ফরম্যাটে, অর্থাৎ শেয়ারেবল ফরম্যাটে। একজন দেখবে সে এই গিভওয়েতে উইন করার জন্য, উইনিং গিভওয়ে, এটা উইন করার জন্য সে তার ফিডে শেয়ার করলো। আপনারা তো অনেক ক্ষেত্রে দেখেন যে টি শার্ট গিভওয়ে করছে, ডোমেন হোস্টিং গিভওয়ে করছে, বা কোর্স গিভওয়ে করছে, অথবা হচ্ছে যার প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গিভওয়ে করছে, এরকম কিছু একটা করতেছে। যে সেখানে রুলস বলা আছে কি আপনি এটা আপনার প্রোফাইলে শেয়ার করবেন, শেয়ার করার পরবর্তী অর্থাৎ শেয়ারেবল করার জন্য আপনার প্রোফাইলে শেয়ার করবেন, শেয়ার করে আপনি এই হ্যাশট্যাগটা ইউজ করবেন। সো তাদের মধ্যে যে সবচেয়ে বেশি লাইক পাবে তাকে হচ্ছে আমরা উইনার ঘোষণা করব। এটা এক ধরনের হতে পারে। অথবা হইতে পারে যে হচ্ছে আপনি একটা পোস্ট করলেন, সেই পোস্টের মধ্যে আপনি বলে দিচ্ছেন যে হচ্ছে কমেন্ট করবেন, কমেন্ট করলে কমেন্টের মধ্যে সেরা 10 জনকে আমরা বাছাই করে নেব। কিসের মাধ্যমে সেটা বাছাই করে নেব হচ্ছে আমরা ইয়ের মাধ্যমে, লটারির মাধ্যমে। যে 10 জন যারা কমেন্ট করবে ওই 10 জনকে হচ্ছে আমরা মানে যারা কমেন্ট করবে তাদের থেকে আমরা 10 জনকে 10টা গিভওয়ে করব। এখন এই 10টা গিভওয়ের মধ্যে হতে পারে যে তারা কমেন্টে কন্ডিশন দেওয়া আছে যে আপনি যখন কমেন্ট করবেন কমেন্টের পাশাপাশি অন্যদের, আপনার ফ্রেন্ড সার্কেলে থাকা অন্যদেরকে হচ্ছে আপনি মেনশন করবেন। মেনশন করলে আমাদের প্রোডাক্ট বা আমাদের এই প্রোডাক্টটাকে আপনাকে গিভওয়ে করবে। তাহলে এটাও কিন্তু কাইন্ড অফ হচ্ছে ব্র্যান্ড মেনশনিং হচ্ছে, পাশাপাশি হচ্ছে আপনার ব্র্যান্ডকে অনেকের কাছে রিচ করে দিচ্ছে। তাহলে শেয়ারেবল এবং রিচের মাধ্যমে হতে পারে হচ্ছে আপনি কোনো একটা কন্টেন্ট দিচ্ছেন, লাইক হচ্ছে এরা কীরকম যে আমরা বিভিন্ন ধরনের দেখি না, কি জানি বলে এটারে, স্পেনে তো মনে হয়, স্পেন আবার তো লোকেশন স্পেন চলে আসবে, স্পেনার না, এটা না, এটার কারেক্ট স্পেলিংটা কি জানি। আচ্ছা একটা মিনিট, স্পিনার হবে, স্পিনার, সরি আমি এ নিয়ে আসছি। স্পিনার আপনারা হয়তো বা এটাকে চিনেন, এই স্পিনারটাকে চিনেন। এখন এই স্পিনারটা ছাড়াও আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দেখবেন যে হচ্ছে এই ধরনের একটা স্পিনার ঘুরে, হ্যাঁ, এই যে এরকম একটা স্পিনার ঘুরে। সো স্পিনারটা ঘুরতে ঘুরতে একটা সময় গিয়ে হচ্ছে একটা জায়গায় কিন্তু এটাকে স্টপ করে। সো এখন এখানে হচ্ছে আপনি কোনো একটা অফার বা কিছু একটা ক্রিয়েট করে দিলেন, অর্থাৎ কাইন্ড অফ হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট আপনি প্রোভাইড করছেন। সো এখানে বলে দিলেন যে হচ্ছে যে আপনার কিছু অফার থাকবে, সো যে এই জায়গাটায় লক করতে পারবে, হ্যাঁ, একটা ভিডিও দিলেন অথবা একটা গিফ ইমেজে দিলেন। সো আপনার জন্য মনে হচ্ছে যে এখানে আমি সবাইকে দিয়ে দিব। আপনি এখানে এমনভাবে অফারটা ক্রিয়েট করলেন, এখানে ধরেন আপনি দিয়ে দিচ্ছেন 20 টাকা ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, 5% ডিসকাউন্ট, 2% ডিসকাউন্ট, মানে খুবই লো ভ্যালু যাতে সবাই পায়। হ্যাঁ, সো আপনি এখানে বলে দেন যে আপনি এই স্পিনারটা ঘোরানোর পরবর্তীতে আপনি যে জায়গায় লক করবেন সেই জায়গার স্ক্রিনশট কমেন্টে দিয়ে আপনি যে কোনো ধরনের অফার উইন করতে পারেন। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো কম বেশি হয়তো আপনাদের চোখেও বা নজরেও পড়ছে। তাইলে এই যে এই জিনিসটা কন্টেন্টের জন্য, হ্যাঁ, কাইন্ড অফ কমেন্ট পিকার, হ্যাঁ রাইট, স্পিনার। সো এই ধরনের জিনিসগুলো কাইন্ড অফ কেন এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার কন্টেন্টটা যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছায় যাও। অর্গানিক মানেই হচ্ছে শেয়ারেবল, শেয়ার যত বেশি হবে, এঙ্গেজমেন্ট যত বেশি হবে, আপনার কন্টেন্ট তত বেশি মানুষের কাছে যাবে, আপনার পেজ তত বেশি মানুষের কাছে যাবে। এই যে মনে করেন যে হচ্ছে এখন আপনাদের কম বেশি হচ্ছে সবার ফিডে আজকের ফিডটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বন্যা রিলেটেড। কেন বন্যা রিলেটেড? কারণ এটা অনেক বেশি মানুষ শেয়ার করছে, এটা অনেকের কন্টেন্ট আপনার সামনে আসছে, এবং এটা এখন বর্তমানে ট্রেন্ড হিসেবে এটা অলরেডি স্টাবলিশড হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু হচ্ছে এই প্যাটার্নটাই শেয়ারেবল। মানুষ যখন একটা জিনিস নিয়ে বেশি শেয়ার করে, এই যে আমরা ভাইরাল বলি, ভাইরাল কখন হয়? যখন অনেক বেশি মানুষ এটাকে শেয়ার করা শুরু করে। সো মূলত হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা জায়গার জন্য
এর ধরনের স্ট্র্যাটেজি সেট করতে হবে। এখন সেটা যদি ফেসবুক অ্যাডস হয়, এখন ফেসবুক অ্যাডস দিতে গেলে আমার ফেসবুক অ্যাডস দিব আমি কন্টেন্টের জন্য, আমার ওভারঅল বাজেট কত, আমার এত বাজেট, আমি এখন এই বাজেটটাকে সাপোজ হচ্ছে আমার বাজেট হচ্ছে $100, আমি এই $100টাকে আমি কোন কোন খাতে ইউজ করব, কিভাবে ইউজ করব, আমি এই জায়গার জন্য যে অ্যাওয়ারনেস করতে গেলে সেটার জন্য কত বাজেট দেব, আমি এটাকে সেলসের জন্য কত বাজেট দিব। সো এই জিনিসগুলো প্ল্যান করা, আমার অডিয়েন্স কারা সেটা সেট করা, আমি কোন প্ল্যাটফর্মগুলোতে যেতে চাই, কোন কোন প্ল্যাটফর্মগুলো ইউজ করব সেটা সেট করা, এই সব কিছুকে ওভারঅল বলতে পারি হচ্ছে আমরা মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন এটা হতে পারে একদম বৃহৎ আকারে, হতে পারে একটা স্পেসিফিক জোনের জন্য, হতে পারে একটা স্পেসিফিক গোল বা স্পেসিফিক রেজাল্ট বা স্পেসিফিক টাস্ককে কি বলে হচ্ছে আমরা অ্যাচিভ করার জন্য। এখন আসেন, এখানে যেটা বলা আছে, ইট শুড লুক অ্যাট দ্য ফ্যাক্টর সাচ এস ইউর টার্গেট অডিয়েন্স। আমি অলরেডি বলছিলাম টার্গেট অডিয়েন্সের কথা, এটাকে আমরা টার্গেট অডিয়েন্সও বলতে পারি, টার্গেট গ্রুপও বলতে পারি। এখন টার্গেট অডিয়েন্স বা টার্গেট গ্রুপকে আমরা বেসিক্যালি যাদের জন্য অ্যাড রান করি, বা আমাদের যাদের জন্য না, বেসিক্যালি হচ্ছে টার্গেট অডিয়েন্স বা টার্গেট গ্রুপকে আমাদের প্রোডাক্টের অ্যাকচুয়াল কনজিউমার বা কাস্টমার যারা। এখন এই কনজিউমার এবং কাস্টমারের মধ্যে পার্থক্য কী? একটা হচ্ছে ভোক্তা, একটা হচ্ছে ক্রেতা। এখন ধরেন আমরা খুবই উদাহরণ ভিত্তিক যদি কথা বলি, সাপোজ আপনার বাসায় আপনি হচ্ছে চকলেট পছন্দ করেন, এই চকলেট পছন্দ করাটাকে চকলেট যে পছন্দ করে বা চকলেট যে খায় সে হচ্ছে মূলত একজন ভোক্তা। এখন এই চকলেটটা আপনিও পারচেস করতে পারেন, আবার আপনার বাবাও পারচেস করতে পারে, আপনার বাবা চকলেট খায় না, হ্যাঁ। সো এখন তিনি যে পারচেস করতেছে তিনিও কিন্তু একজন সেটার কাস্টমার, হ্যাঁ। আর আপনি এটা যদি আমরা আরেকটু স্পেসিফিকভাবে বলি, যেমন আপনি হচ্ছে কাজ করেন নিউবর্ন বেবির প্রোডাক্ট নিয়ে, আপনি কাজ করেন মূলত নিউবর্ন বেবির প্রোডাক্ট নিয়ে। এখন এই জায়গাটায় কনজিউমারকে কাস্টমারকে, এখানে কনজিউমারকে কাস্টমারকে, নিউবর্ন বেবি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন, সেক্ষেত্রে কনজিউমারকে কাস্টমারকে। ওকে, অ্যাকচুয়ালি আপনি যে প্রোডাক্টটাই পারচেস করেন সেটার অ্যাকচুয়াল কনজিউমার হচ্ছে ওই বেবিটা, হ্যাঁ। আর সেটার কাস্টমার হতে পারে তার বাবা মা, হতে পারে তার রিলেটিভস। স্পেসিফিকলি আমরা যদি বলি খুবই ক্লোজ বা খুবই ন্যারো হিসাবে যদি আমরা বলি, ন্যারো অডিয়েন্সটা বা ন্যারো কাস্টমারটা কে হতে পারে? সো অবশ্যই সেটা হচ্ছে স্পেসিফিকলি যদি আমরা বলি সেটা হচ্ছে তার বাবা মা, মেজরলি তারাই হবে, মাঝে মধ্যে হচ্ছে অন্যরা হতে পারে। সো বেসিক্যালি যে পণ্যটা অ্যাকচুয়ালি যে ভোগ করবে সে হচ্ছে কনজিউমার, আর যে পারচেস করবে সে কাস্টমার। এখন কাস্টমার হয়তোবা হইতেও পারে, কনজিউমার হইতেও পারে, আবার নাও হইতে পারে, আবার কনজিউমার নিজে কাস্টমার হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু একজন আরেকজনের সাথে রিলেটেড। সো আমাদের মূলত হচ্ছে এই টার্গেটেড গ্রুপে কনজিউমার এবং কাস্টমার উভয়ে আছে। সো বেসিক্যালি আমাদের প্রোডাক্ট যাদের জন্য তৈরি তারাই হচ্ছে মূলত আমাদের কনজিউমার বা কাস্টমার, বা তাদেরকে যারা হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে পারচেস বা হচ্ছে আমার প্রোডাক্টটাকে ভোগ করবে তারাই হচ্ছে মূলত আমাদের টার্গেটেড গ্রুপ। এরপর হচ্ছে আমাদের বা আপনার ব্র্যান্ড বা আপনার আসলে হচ্ছে এই জায়গায় স্ট্রেংথসটা কী আছে, আপনার উইকনেসটা কী আছে, এবং আপনার কম্পিটিটরস অ্যানালাইসিস, এই সব কিছু অ্যানালাইসিস করাটাকেই হচ্ছে আমরা বলতে পারি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন এই স্ট্র্যাটেজি বা এই জিনিসগুলা করার জন্য হচ্ছে আমাদের যে যে জিনিসগুলা কন্টিনিউ করা উচিত সেটা হচ্ছে মার্কেট রিসার্চ। সো অবভিয়াসলি হচ্ছে আপনার স্ট্রেংথ উইকনেস বা আপনার কম্পিটিটর এগুলোর জন্য অবশ্যই মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেটে এখন এটার অডিয়েন্স কারা আছে এই বিষয়গুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ। আপনাকে ফাইন্ড করতে হবে আপনার টার্গেটেড গ্রুপ কারা, সেটাও করতে হবে। এরপর আপনি যদি এটা ওভারঅল মার্কেট রিসার্চের কথা, আপনি ইন্টারনেট বেসিস অ্যানালাইসিস করতে হবে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যানালাইসিস research and evaluation for your business audience competitor to build a customers। এরপরে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং প্ল্যান ফর ইউর কোম্পানি। সো আপনি এই ডাটাগুলোর উপর ভিত্তি করে যে আপনার এখন আমি বুঝলাম যে ফেসবুক বা হচ্ছে এগুলার বাহিরে মানে মার্কেটে হচ্ছে আমি এটাকে ম্যানুয়ালি রিসার্চ করে জানলাম যে হচ্ছে এরা আমার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড থাকতে পারে, এদের বিহেভিয়ার এরকম, এই বিষয়গুলো জানলাম। সেম জিনিসটা আপনি চাইলে ডিজিটাল মার্কেটিংয়ের যে ডিজিটাল টুলসগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি রিসার্চ করতে পারেন, সেটা হোক ফেসবুক, সেটা হোক গুগল, তাদের মাধ্যমে আপনি অ্যানালাইসিস করতে পারেন। আপনি কম্পিটিটর যে আছে সে ডিজিটালি কী করছে সেটাও আপনি তৈরি করতে বা অ্যানালাইসিস করতে পারেন। এরপরে আছে হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে বিল্ড। সো বিল্ড কি? টু মিট দ্য বিজনেস গোল ইটস ভাইটাল স্টেপ টু বিল্ড টার্গেটেড কাস্টমার সেগমেন্ট। সো আপনার কাস্টমারের একটা সেগমেন্টেশন তৈরি করা উচিত যে এরা হচ্ছে আমার প্রায়োরিটি, এরা হচ্ছে তার চাইতে কম প্রায়োরিটি, এরা হচ্ছে তার চাইতে
কম প্রায়োরিটি। এরপরে ইমপ্লিমেন্টেশন, সো অ্যাকর্ডিং টু মার্কেট অ্যানালাইসিস ডাটা অ্যান্ড ফলোয়িং ট্রেন্ডস বিজনেস প্ল্যান মাস্ট বি টেকেন নেসেসারি স্টেপ। সো আপনার যে বিজনেস প্ল্যান বলেন, মার্কেট রিসার্চ ডাটা বলেন, এগুলোর উপর ভিত্তি করে আপনাকে ওভারঅল একটা মার্কেটিং প্ল্যান সেট করতে হবে। সো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেজার। এখন প্ল্যান সেট করে সেটাকে আপনি ইমপ্লিমেন্টেশনের দিকে তো অবশ্যই যেতে হবে এখানে। এর পরবর্তীতে ইমপ্লিমেন্টেশনের পরবর্তীতে আপনি সেখান থেকে অবশ্যই ডাটা ব্যাক পাবেন, যে আমি একটা অ্যাড রান করলাম বা আমি একটা ক্যাম্পেইন সেট করলাম, সেখান থেকে আমি কি ডাটা পাচ্ছি। So, to establish a successful business, there are lot of risk factor. This factor should be identified, so and measured. So আপনি যখন অ্যাড রান করছেন বা কোনো একটা ক্যাম্পেইন রান করছেন, সেখান থেকে হচ্ছে আপনি রেজাল্টে কি পাচ্ছেন বা কোনো ধরনের রিস্ক থাকলে সেগুলো কিভাবে ফাইন্ড আউট করছেন, কিভাবে সলভ করছেন, এবং সেই অনুযায়ী হচ্ছে আপনাকে একটা মেজারেবল রিপোর্ট বা মেজারেবল ডাটা তৈরি করতে হবে। এবং ফাইনালি যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে ম্যানেজ রেজাল্ট। সো আপনার যে রেজাল্টগুলো, আফটার টেকিং অল দোজ রিগার্ডিং স্টেপ, এ ডিজিটাল মার্কেটার শুড অ্যানালাইজ ডাটা অ্যান্ড ম্যানেজ রেজাল্ট। সো আপনার যে রেজাল্টগুলো আছে সেগুলোর সাথে হচ্ছে আপনাকে কাজ করতে হবে, বেসিক্যালি হচ্ছে তাদের ডাটাগুলোকে আবার রিঅ্যানালাইসিস করা, তাদেরকে আবার নার্চিং করা, তাদেরকে আবার রিমার্কেটিংয়ের পারপাসে নিয়ে আসা। এখানে একটা টোটাল ওভারঅল সার্কেল মূলত কাজ করবে। এখন এই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য আপনার কিছু জিনিস রিকোয়ার্ড। তার মধ্যে প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা বিজনেস প্ল্যান। হ্যাঁ, এখন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে গেলে আপনার প্রথমত হচ্ছে আপনাকে রিকোয়ার্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, হয়তো বা সে বিজনেস প্ল্যান তৈরি করবে, সে কাস্টমার জার্নি তৈরি করবে, কাস্টমার প্ল্যান তৈরি করবে, অনেক কিছু তৈরি করবে। বাট ডিজিটাল মার্কেটারের স্ট্র্যাটেজি হিসাবে সে প্রথমত হচ্ছে তার যে জিনিসটা রিকোয়ার্ড সেটা হচ্ছে বিজনেস প্ল্যান। এই বিজনেস প্ল্যানটা অনেকভাবে ডেভেলপ করা যায়। হ্যাঁ, কিভাবে ডেভেলপ করা যেতে পারে, যেমন আমরা যদি হচ্ছে সাইডে যদি এখানে এটা একটু দেখি, এটাকে আমরা বলি হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিট, বা হচ্ছে আমি যদি এখানেও দেখাই একটু নিচের দিকে, বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিট। সো এই বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিটের মধ্যে বেসিক্যালি কি আছে। হ্যাঁ, সো এখন এটা মূলত হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজিক্যালি বা বিজনেস প্ল্যান হিসেবেও সেট করা যেতে পারে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার বিজনেসের নাম কি, এখানে যে কম্পোনেন্টগুলো থাকতেছে সেগুলো হচ্ছে বিজনেসের নাম কি, আপনার বিজনেসের মিশন কি। আমরা বলি না এই বিজনেসের মিশন হচ্ছে এটা। সো অনেক বিজনেস কিন্তু অনেকভাবে মিশনটা বলে, যেমন এখানে কি বলা হচ্ছে এই হিসাবে এক্সাম্পল হিসাবে দেওয়া আছে এস প্লাস স্পোর্টস, যেটা হচ্ছে মূলত একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস যে প্রোডাক্টগুলো আছে সেগুলো রিলেটেড একটা ব্র্যান্ড, যার মিশন হচ্ছে ইনকারেজ অ্যাক্টিভ লাইফস্টাইল বাই অফারিং ইথিক্যালি সোর্স নিউট্রিশনাল প্রোডাক্ট। সো তার মেইন মিশনটাই হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে নিউট্রিশনাল প্রোডাক্ট যেগুলো হচ্ছে আপনার আছে সেগুলোকে ইথিক্যালি সোর্স যেগুলো আছে সেগুলোকে হচ্ছে প্রোভাইড করা। হ্যাঁ, যেমন আমরা ইউআইএলএফের মিশনটা কি, ইউআইএলএফের মিশন হচ্ছে যে বাংলাদেশে আইটি সেক্টরে যারা ইন্টারেস্টেড তাদেরকে স্কিলফুল করাই হচ্ছে ইউআইএলএফের কি মিশন। এরপরে আসি হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, ওই যে আমরা বলছিলাম যে সেগমেন্টেড ওয়াইজ টার্গেটেড। সো এখন আপনার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে অনেক রকম হতে পারে। হ্যাঁ, কীরকম হতে পারে, যে কেউ হয়তো বা হচ্ছে আপনার ইন্টারেস্টেড, বা কেউ হতে পারে হচ্ছে যে কি, যেমন এখানে হচ্ছে স্প্রাইটস। সো এখানে হচ্ছে এক ধরনের অডিয়েন্স পাচ্ছে যারা হচ্ছে মূলত 24 থেকে 35 বছর বয়স এবং মেল, তাদের ইন্টারেস্ট হচ্ছে স্পোর্টসে। সো আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন বা আপনার বিজনেসের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আসলে এদের জন্য স্পোর্টস ক্যাটাগরি তাদের জন্য নিড তৈরি করে কিনা। হ্যাঁ, সো যেমন আমরা যদি ইউআইএলএফের উদাহরণ দিচ্ছিলাম, সো ইউআইএলএফের টার্গেটের কারা, ইউআইএলএফের টার্গেট হচ্ছে মোটামুটি যে আমরা অ্যারাউন্ড হচ্ছে 22, 45 to 50 এজ, এখানে মেল ফিমেল উভয় হতে পারে, ইন্টারেস্টেড ইন স্কিল ডেভেলপমেন্ট ইন ফ্রিল্যান্সিং সেক্টর বা আইটি সেক্টর। এখন এই রিলেটেড যদি আরও কিছু সেগমেন্টেড থাকে, যেমন তারা ফিমেলদেরকে টার্গেট করছে যারা হচ্ছে মূলত ফিটনেসে ইন্টারেস্টেড, 40 to 55 যারা হচ্ছে মূলত ওয়েলনেসে ইন্টারেস্টেড। তার মানে এই নিউট্রিশনাল প্রোডাক্টের যদি আমরা ফিচার বলি, সে মূলত স্পোর্টস ক্যাটাগরি যারা তাদের জন্য ক্যাপাবল করছে, যারা ফিটনেস তাদের জন্য, যারা ওয়েলনেস সুস্থ থাকতে চায় তাদের জন্য। শুধু এনার্জিতে ইনক্রিজ করা তার শুধুমাত্র সেটা না। এখন এই অডিয়েন্সের গোলটা কি, এই যে টার্গেটেড অডিয়েন্স তাদের গোলটা কি, তাদের গোলটা হচ্ছে মূলত তারা এটার মাধ্যমে তাদের পারফরমেন্সটাকে বেটার করতে চায়। হ্যাঁ, তারা আসলে কি চায়, এটা দিয়ে এটা ইউজ করলে তাদের কোন জিনিসটা উপকার হোক বা কোন জিনিসটা বেটার হোক সেটা কি চায়। সো তারা চায় হচ্ছে মূলত তাদের পারফর্ম বেটার হোক, এরা চায় হচ্ছে মূলত তাদের রেজাল্ট ফাস্টার, তারা এই জিনিসটা চায়। এবং হচ্ছে এখানে যারা আছে, সো এরা চায় হচ্ছে হেলথ ইজার এবং হচ্ছে এনার্জিক
হ্যাঁ, তাদের যে প্রবলেমগুলো পেইন পয়েন্ট হচ্ছে তাদের এগুলা হেলদি থাকে এবং হচ্ছে তাদের এনার্জি ঠিকঠাক মতো না থাকে, এই জিনিসগুলো তাদের প্রবলেম, তারা এই জিনিসগুলো চায়। সো আমাদের এই জিনিসগুলো ঠিক করা। পরবর্তীতে হচ্ছে আমাদের আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে কি অডিয়েন্স টেকনোলজি। সো এই অডিয়েন্স যারা আছে, এটা ডিজিটালের কথা যেহেতু চলে আসছে, এই অডিয়েন্স যারা আছে যে 24 to 35 মেল, এরা আসলে হচ্ছে কোন কোন প্ল্যাটফর্মগুলো ইউজ করে। যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি মার্কেট রিসার্চ করেন তাহলে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে মেজরিটি হচ্ছে আমরা ইউজ করি ফেসবুক। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটার জন্য অডিয়েন্স টেকনোলজি ফেসবুক ইউজ করতে পারি, বা আমরা জানি হচ্ছে ফেসবুক, এরা হচ্ছে টুইটার ইউজ করতে পারে, এরা স্পোর্টস রিলেটেড ব্লগগুলোতে ইন্টারেস্টেড, স্পোর্টস রিলেটেড ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ইন্টারেস্টেড। সো এখানে যদি আমরা আসি তাহলে তারা হচ্ছে ফেসবুক ইউজ করতে পারে, পিন্টারেস্ট, এটা অডিয়েন্স রিসার্চের উপর ভিত্তি করে আপনি এটা মেক করতে পারেন। এরপরে কি হচ্ছে যারা হচ্ছে আপনার বাংলাদেশে 40 to 55, এখানেও মোটামুটি ফেসবুকের একটা ভালো আছে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে ইমেল অ্যাডস হবে না, ওয়ার্ড অফ মাউথ হবে না, ওয়ার্ড অফ মাউথ হতে পারে, ইয়াহু নিউজ বাংলাদেশের প্রেক্ষাপটে হবে না। এদের ক্ষেত্রে হতে পারে হচ্ছে নিউজ পেপার আর্টিকেল হতে পারে আপনার একটা টার্গেট অডিয়েন্স যারা নিউজ পেপার পড়ে। আপনার হতে পারে হচ্ছে এরা হচ্ছে অনলাইনের কথা বললে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলো আছে, ইউটিউব প্ল্যাটফর্ম হতে পারে, এরা ইউটিউব প্ল্যাটফর্ম দেখে। সো এখন এই ক্ষেত্রে হচ্ছে কোন ধরনের অডিয়েন্স চাচ্ছেন, সে অডিয়েন্সের ক্যাটাগরির উপর ইউটিউবের কোন ধরনের চ্যানেলগুলো আপনি টার্গেট করবেন সেগুলো হতে পারে। এরপরে হচ্ছে এলিভেটর পিচ। সো এলিভেটর পিচটাকে আমরা ওয়ান কাইন্ড অফ বলতে পারি হচ্ছে এটা হচ্ছে স্লোগান টাইপের। হ্যাঁ, এলিভেটর পিচটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্লোগান। সো যেমন এখানে বলা আছে এস প্লাস ক্রিয়েট নিউট্রিশনাল প্রোডাক্ট টু ইমপ্রুভ authentic performance. S plus use only the purest ingredient is backed by scientific research. সো এখানে হচ্ছে মূলত আপনার যেটা হচ্ছে যে নিউট্রিশনাল প্রোডাক্ট টু ইমপ্রুভ। সো বেসিক্যালি হচ্ছে এখানে আমরা এলিভেটর পিচে আমরা দুইটা জিনিস রাখতে পারি। একটা হচ্ছে আমরা স্লোগানগুলোকে, আর এটা বেসিক্যালি এখানে যেগুলো দেওয়া আছে এগুলাকে আমরা ভ্যালু প্রপোজিশন বলি, এগুলাকে আমরা হচ্ছে এই এলিভেটর পিচ বলি না, এলিভেটর পিচ বলি হচ্ছে স্লোগানটাকে। সো আমরা যদি এ পাশে আরেকটা যেটা আছে এটা যদি একটু খেয়াল করি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বিজনেস স্ট্র্যাটেজিক্যাল ওয়ার্কশিট। এটা আমাদের ডিজিটালের জন্য চলে আসে, এটা আরেকটু শর্ট বা ওভারঅল চলে আসে। সো এখানেও সেমভাবে হচ্ছে আপনার বিজনেসের নাম, যে কোনো বিজনেস, মিশন স্টেটমেন্ট, এটাও বলছিলাম যে আপনার মিশনটা কি, অবজেক্টিভের মধ্যে হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে আপনি এই বিজনেসের মাধ্যমে কি কি অ্যাচিভ করতে চান। হ্যাঁ, আপনার গোলটা কি, যে আমার প্রত্যেকটা বিজনেসের যে মেইন গোল সেটা হচ্ছে সেলস সবারই একটা মেইন গোল। পাশাপাশি আপনার একটা অবজেক্টিভ থাকতে পারে যে আমি নিউট্রিশনাল প্রোডাক্টের মধ্যে আমি বাংলাদেশের টপ 1 কোম্পানি হতে চাই, এটা আপনার আরেকটা অবজেক্টিভ। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি সোশ্যাল, সেটার জন্য হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি আপনি দিতে পারেন, রিসিভ ভ্যালিডেশন ফ্রম দ্য অথেন্টিক কমিউনিটি। সো মূলত হচ্ছে যে শুধুমাত্র হচ্ছে ওই যে টপ নাম্বার 1 এটার মধ্যেই কিন্তু এই জিনিসগুলো চলে আসতেছে। আপনি হচ্ছে যখন একটা কমিউনিটি থেকে হচ্ছে আপনাকে সাপোর্ট করবে তখন অটোমেটিকলি হচ্ছে আপনি তাদের 1 নাম্বার ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশমেন্ট হবেন। আপনি যখন সোশ্যাল রেসপন্সিবিলিটি নেবেন, এই যে মনে করেন যে হচ্ছে আমরা দেখি মাঝে মধ্যে হচ্ছে টেলিকম কোম্পানিগুলা, এটা আমি জাস্ট টেলিকম কোম্পানিগুলোর উদাহরণটা মাথায় আসছে এখন ইনস্ট্যান্ট, এই জন্য এটার কথাই বলা। টেলিকম কোম্পানিগুলো বন্যা দুর্গতদের জন্য হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে ফ্রিতে হচ্ছে ডাটা দিয়ে দিচ্ছে, বা কোনো একটা ফ্রি ক্যাম্পেইন করছে। দেখলাম কিছুদিন আগে হচ্ছে কোনো একটা ব্র্যান্ড হচ্ছে ফ্রিতে হচ্ছে পানি দিচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো কিসের জন্য? সোশ্যাল রেসপন্সিবিলিটি মেনটেন করার জন্য। সো আপনার বিজনেসের অবজেক্টিভগুলো কি? সেল নিউট্রিশনাল প্রোডাক্ট, রেসপন্সিবল হওয়া, ভ্যালিডেশন, এই জিনিসগুলো আপনাকে সেট করতে হবে। এরপরে আছে কি ভ্যালু প্রপোজিশন। সো ভ্যালু প্রপোজিশন বলতে হচ্ছে মূলত হচ্ছে আপনার কোম্পানির বৈশিষ্ট্য, আপনি মূলত আপনার কোম্পানির কি কি ফিচার বা আপনি কি ভ্যালু প্রোভাইড করছেন সোসাইটির জন্য বা ইয়ের জন্য। যেমন এখানে যদি আমরা আসি এই প্রোডাক্টের ক্ষেত্রে এইচ প্লাস স্পোর্ট, যেহেতু এটা হচ্ছে একটা টোটালি হচ্ছে সাপ্লিমেন্টারি বা আমরা যেটাকে বলি হচ্ছে কি কি বলে আরে ভুলে গেলাম, ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। সো এখানে হচ্ছে যেটা তাদের হচ্ছে ভ্যালু প্রপোজিশন যে তারা হচ্ছে সায়েন্টিফিক্যালি প্রুভেন টু ওয়ার্ক। হ্যাঁ, তারা সায়েন্টিফিক্যালি প্রুভেন, লোকাল কমিউনিটি ইনভলভ, সার্টিফিকেশন ফ্রম ইথিক্যাল অ্যান্ড ইকো বোর্ডস। সো এখন মনে করেন যে হচ্ছে যে বিএসটিআই বলে যে 500 টিএমটি, সো এটা তাদের ওয়ান কাইন্ড অফ ভ্যালু প্রপোজিশন। তারপরে হচ্ছে আরও এই ধরনের যে মানে বিভিন্ন এগুলো অ্যাড করছে, সো এগুলো তাদের হচ্ছে ভ্যালু প্রপোজিশন। সো এই ভ্যালু প্রপোজিশনকে মূলত হচ্ছে আপনার ব্র্যান্ডকে বা আপনার কোম্পানিকে এডিশনালি
চিনতে হেল্প করে, অর্থাৎ আপনার ব্র্যান্ডের সাথে যায় বা আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতে পারে এডিশনাল যতগুলো অ্যাট্রিবিউট বা আপনার ব্র্যান্ডকে সাপোর্ট করে এডিশনাল যতগুলো অ্যাট্রিবিউট আছে সেগুলো হচ্ছে মূলত ভ্যালু প্রপোজিশন। যে আপনার এই যে যেমন এখানে আমরা যেটা দেখছি, যেমন বাংলাদেশে হচ্ছে যে হালাল সার্টিফাইড, বিএসটিএ সার্টিফাইড, এটাও ওয়ান কাইন্ড অফ ভ্যালু প্রপোজিশন। নাম্বার ওয়ান ব্র্যান্ড, এটাও ওয়ান কাইন্ড অফ ভ্যালু প্রপোজিশন হতে পারে। এরপরে ওই প্রোডাক্ট রিলেটেড জং ধরে না, মোর্চা পড়ে না, তারপরে 500 টিএমটি কি যা যা আছে আর কি, এগুলো কাইন্ড অফ ভ্যালু প্রপোজিশন। আর এলিভেটর প্রিজ যেটা বলছিলাম যে আপনার স্লোগানটা এইচ প্লাস ক্রিয়েট নিউট্রিশনাল প্রোডাক্ট টু ইমপ্রুভ ইথিক্যাল পারফরমেন্স। সো এই ধরনের একটা পিচ, যেমন ইউআইএলের একটা পিচ আছে বা স্লোগান আছে, উই মেক প্রফেশনালস। সো মিশনটা হচ্ছে আপনাকে একদম ডিসক্রাইব করে দিতে হবে যে বেসিক্যালি হচ্ছে আমি এই সেক্টরটাতে এই রেভলিউশনটাকে নিয়ে আসতে চাচ্ছি এবং এটার জন্য হচ্ছে আমার স্লোগান হচ্ছে এটা। হ্যাঁ, সো এই জিনিসটাকে আমরা কিছুটা ক্লিয়ার হইতে পারছি। এক্স্যাক্টলি ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড মোটো। স্ক্রিন তো ফুল করা। আচ্ছা, ওয়ার্ড অফ মাউথ কি? আপনারা কি লাস্ট ক্লাসে ছিলেন না? সো ওয়ার্ড অফ মাউথ বলতে আমরা বেসিক্যালি বুঝাইছিলাম যে হচ্ছে সহজ কথায় যে হচ্ছে আপনি কোনো একটা ব্র্যান্ডকে ইউজ করছেন, ইউজ করার পরবর্তীতে আপনার কাছে ভালো লাগলো, এরপরে সেটাকে আপনি আরেকজনের কাছে বললেন যে এই প্রোডাক্টটার বা এই কোম্পানির এই প্রোডাক্টটা ভালো। এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং বলি। আবার ফেসবুকে গিয়ে হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্ট ইউজ করছেন, আপনি কেউ একজন খুঁজলো যে আমি এই রিলেটেড, যে সাপোজ স্কিন কেয়ার রিলেটেড আমি একটা প্রোডাক্ট চাই, বা আমার হচ্ছে ফেসে অনেক ব্রণ ওঠে, আমি কোন প্রোডাক্টটা ইউজ করবো, আপনি ইউজ করছেন এই প্রোডাক্টটা, আপনি মেনশন করলেন হচ্ছে বা কমেন্টে গিয়ে বলেন যে এই প্রোডাক্টটা ভালো। এটাও ওয়ান কাইন্ড অফ ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং, অর্থাৎ একজনের মাধ্যমে আরেকজনের কাছে পিপল টু পিপল যে কমিউনিকেশন বা পিপল টু পিপল যে মার্কেটিংটা হচ্ছে, এটাকে আমরা সাধারণত বলি ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। স্ক্রিন ফুল দেখা যাচ্ছে না কেন? ফুল দেখা যাবে না? স্ক্রিন তো অবশ্যই ফুল দেখা যাবে। হ্যাঁ, আপনি একটু স্ক্রিনটা ঠিকঠাক করে নেন, আমার এখানে স্ক্রিন আমি ফুল শেয়ার করে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে এখন এই বিজনেস প্ল্যান আপনি চাইলে হচ্ছে এই বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিটটার মাধ্যমে তৈরি করতে পারেন। এটা অবশ্যই যদি আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনি কোনো একটা বিজনেসকে আপনার প্ল্যান হিসেবে নেবেন। সো ওই বিজনেসের নাম কি হবে, ওই বিজনেসের মিশন অফ স্টেটমেন্ট কি হবে, ওই বিজনেসের অবজেক্টিভগুলো কি হবে, ওই বিজনেসের ভ্যালু প্রপোজিশন বা বৈশিষ্ট্যগুলো কি কি থাকবে, সেটার জন্য স্লোগান বা মোটোটা কি বা এলিভেটর পিচটা কি থাকবে, এই বিষয়গুলোর পাশাপাশি হচ্ছে তাদের ওইটি বিজনেস হচ্ছে টার্গেট অডিয়েন্স কি এবং সে অডিয়েন্সের গোলটা কি। হ্যাঁ, এই জিনিসটাও আপনাকে সেট করতে হবে যে আপনার ইন্টারেস্টেড হচ্ছে তারা স্পোর্টস এবং তাদের গোলটা স্পোর্টসের সাথে কিভাবে, এখানে গোলটা তারা কি চায়, কেন হচ্ছে আপনার প্রোডাক্টটা, হোয়াই ইউ দে পারচেস ইউর প্রোডাক্ট, তাদের কোন নিডটা ফুলফিল করার জন্য আপনার এই প্রোডাক্টটা তারা চুজ করবে, এবং তাদের প্ল্যাটফর্ম বা টেকনোলজিক্যালি তারা কোন কোন প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারে সেটাও আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, আমি যেহেতু অনেকে বলছেন আমি অফ করে আবার রিশেয়ার দিচ্ছি। এখন কি ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে? হ্যাঁ, যাদের প্রবলেম হচ্ছে তারা থ্রি ডটে গিয়ে হচ্ছে ফুল স্ক্রিন করে দেন, অথবা লেআউট থেকে হচ্ছে ই করে দেন, স্পটলাইট করে দেন, তাহলে ফুল স্ক্রিন পেয়ে যাবেন আপনারা। আর যারা মোবাইল দিয়ে জয়েন করছেন তারা তারা এমনিতে ছোট দেখবেন। হ্যাঁ, আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে এই দুইটাকে কম্বাইন করে আপনারা হচ্ছে একটা ওভারঅল বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিট তৈরি করবেন। এখন এটার বাহিরেও আপনারা, এটা অপশনাল, এটা স্কিপও করতে পারেন, এটা না মানে আরেকটা যেটা বলছি, এটার বাহিরেও আপনি চাইলে আপনার বিজনেস প্ল্যান হিসাবে আরেকটা শিট মেনটেন করতে পারেন বা আরেকটা নিতে পারেন, যেটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে বিজনেস মডেল ক্যানভাস। হ্যাঁ, সো বিজনেস মডেল ক্যানভাস, সো এখানে আমি আগে বলে নিই বিজনেস মডেল ক্যানভাসটা কি। বিজনেস মডেল ক্যানভাস ইজ এ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট টেমপ্লেট ইউজ টু ডিসক্রাইব ডিজাইন চ্যালেঞ্জ ইনভেল্ভ অ্যান্ড প্রাইভেট বিজনেস মডেল। নাও একটু পেঁচাই ফেলছে, বেশি ই করে ফেলছে। কোথায় গেল? এই যে
So a business model canvas is a visual framework that identify factor effective your business concept in one page. সহজ কথা যদি আমি বলি, বিজনেস মডেল ক্যানভাসটা হচ্ছে একটা ভিজুয়াল টেমপ্লেট বা ভিজুয়াল একটা ক্যানভাস, যেটার মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে একটা সিঙ্গেল টেমপ্লেটের মধ্যে টোটালি ইলাস্ট্রেশন করে ফেলতে পারেন বা ভিজুয়ালাইজেশন করে ফেলতে পারেন। সো একটু এটা দেখলে হয়তো আপনাদের আরেকটু আইডিয়া হয়ে যাবে যে এটার এলিমেন্ট বা ইউনিট বা কম্পোনেন্টগুলো কি কি আছে। সো কম্পোনেন্টগুলো দেখলেই হচ্ছে মোটামুটি একটু ভালো আইডিয়া হবে আর কি। সো আমি দুইটাই পাশাপাশি ওপেন করছি। সো দুইটার জায়গার মধ্যে হচ্ছে আপনি যদি এখানে একটু খেয়াল করেন, এখানে কিছু কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টগুলা আমরা যদি খেয়াল করি, যেমন হচ্ছে এখানে বলা আছে হচ্ছে কম্পোনেন্ট নাম্বার 1, যেটা হচ্ছে কাস্টমার সেগমেন্ট। ওই যে আমরা একটু আগে কথা বলে আসছিলাম কাস্টমার সেগমেন্ট, যে আপনার বিজনেসের কাস্টমার কারা বা আপনার বিজনেসের জন্য টার্গেটেড গ্রুপ কারা, তাদেরকে আইডেন্টিফাই করে ফেলা। সো এখন এই আইডেন্টিফাই করতে গেলে আপনি চাইলে যদি মনে হয় যে না আমার তো কোনো আইডিয়াই কাজ করছে না, আপনি 100 জনের ডাটা রিসার্চ করেন বা আপনি কোনো একটা গ্যাদারিং জোনে যান, 100 জনকে জিজ্ঞেস করেন যে আমার এই প্রোডাক্টটা হচ্ছে আপনার, তার বৈশিষ্ট্যটা বলেন, এটা আপনার সাথে কোনোভাবে যায় কিনা বা আপনার কোনো ফুলফিল করে কিনা, বা তার যে প্রবলেম, আপনি অবশ্যই কিছু কোশ্চেন সেট করতে হবে যে আপনার প্রোডাক্টের অনুযায়ী তাদের যে গাইডলাইন, বা আপনি একটু শর্ট করতে পারেন যে আমি বেসিক্যালি টার্গেট। যেমন আমি যদি বলি, আপনারা দেখবেন যে হচ্ছে যারা ঢাকাতে থাকেন, স্পেসিফিকলি হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশনের ওইখানে কিছু কয়েকটা ছেলে মেয়ে দাঁড়ায় থাকে, ওরা কোনো একটা ইয়ের বিজ্ঞাপন বা কোনো একটা লিফলেট বা রেজিস্ট্রেশনে কাজ করে। ওরা কিন্তু সবাইকে ধরে না, সবার সাথে কথা বলে না, ওরা সাধারণত হচ্ছে যারা একটু মিডল এজ, হ্যাঁ, তাদের সাথে হচ্ছে মেইনলি কথা বলে। সো তাদের কথা বলার উদ্দেশ্য, তারা কিন্তু এখানে একটা টার্গেটেড গ্রুপকে সেট করে ফেলছে, ছোট করে ফেলছে, ন্যারো করে ফেলছে। সো তাদের সাথে কথা বলে সে কিন্তু ফাইনালি ডিসাইড করে তাদের আফটার, যদিও তারা হচ্ছে এখানে রেজিস্ট্রেশন পারপাসে কাজ করতেছে, বাট আমরা যেটা করতে পারি, যদি আপনার একদমই আইডিয়া কাজ না করে, আপনি আপনার আশেপাশে এরকম 100-150 জনকে হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, প্রোডাক্টের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারেন। সো ওই প্রোডাক্ট সম্পর্কে তাদের ফিডব্যাকটা কি সেটা, যেমন আমি গত কিছুদিন আগে আমি একটা ইয়ের কাজ করব, ব্র্যান্ডের কাজ করব। সো ব্র্যান্ড বলতে ভুল, আমারই এক স্টুডেন্ট। সো উনি হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে বিজনেস করতেছে। তো ওনার হচ্ছে যেটা যেটা আমিও জানি, যে ওনার যে প্রোডাক্টগুলো পিকচার, উনি হচ্ছে রিয়েল পিকচার দিচ্ছে না। উনি যে পিকচারগুলো দিয়ে অ্যাড রান করতে চাচ্ছে, সেগুলো হচ্ছে চাইনিজ যে মেয়ে ছেলে বা বাচ্চাদের যে ড্রেস পরে থাকে, এই ধরনের চাইনিজ টাইপের, মানে ওটা বুঝে যাচ্ছে যে এটা চাইনিজ ফ্লেভার আর কি। সো আমি আমার বেশ পরিচিত কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে এই প্রোডাক্টগুলো দেখে বা এই পিকচারগুলো দেখে তোমার কি মনে হয়। সো তাদের ফার্স্ট যে কমেন্টটা ছিল ম্যাক্সিমামের, মানে আমি মেন কমন কমেন্টটা সেটা পেয়েছি, সেটা হচ্ছে এগুলো দেখতে আর্টিফিশিয়াল মনে হচ্ছে, এগুলো আমাদের দেশীয় বা রিয়েলিস্টিক মনে হচ্ছে না, এগুলো এখানে যে ক্যারেক্টারটা সেটা চাইনিজ, তাহলে সে আমার সাথে যাচ্ছে না। তাইলে এখান থেকে আমি জাস্ট হচ্ছে আমার একটা অ্যাড দিব, সেটার কন্টেন্টটাকে আমি অন্যদের থেকে ফিডব্যাক নিয়ে আমি অ্যানালাইসিস করে নিচ্ছি। সো আপনার কাস্টমার সেগমেন্টের ক্ষেত্রেও আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে এরকম আশেপাশে বেশ কয়েকজনকে জিজ্ঞেস করতে পারেন, জিজ্ঞেস করে তাদের অনুযায়ী মনে হয় যদি যে তারা অনেক বেশি ক্লোজ আপনার প্রোডাক্টের জন্য, তারা ঠিকঠাক, তাহলে তাদের জন্য আপনি সেগমেন্ট তৈরি করতে পারেন। এখন এই সেগমেন্টটা আপনি চাইলে কয়েকটা ক্যাটাগরি তৈরি করতে, সিরিয়াল ওয়াইজ তৈরি করতে পারেন, যে আমার টার্গেটেড গ্রুপ হচ্ছে স্টুডেন্ট। এখন স্টুডেন্ট, তাদের বয়স হচ্ছে 18 থেকে সাপোজ হচ্ছে 30 বছর বা 28 বছর পর্যন্ত, হ্যাঁ। তারপরে হচ্ছে তারা হচ্ছে গভর্নমেন্ট জব রিলেটেড বা এই রিলেটেড হচ্ছে তারা বিভিন্ন বিষয়গুলোতে ইন্টারেস্টেড। আমরা একটু পরে অডিয়েন্স সেগমেন্টেশনে আসলে তাহলে অডিয়েন্সের বায়ার যে ডিটেলস সেটা আমরা দেখতে পাবো। তাহলে স্টুডেন্ট, এরপরে হচ্ছে 2 নম্বর আপনার টার্গেটেড অফিস গোয়িং যারা, তাদের অফিস গোয়িংদের এজ কেমন। সো অফিস গোয়িং বলতে প্রাইভেট সেক্টরে, মানে আপনি সাপোজ আপনার প্রোডাক্টটা হচ্ছে গভর্নমেন্ট জব প্রিপারেশন রিলেটেড, হ্যাঁ। সো তাহলে প্রথম টার্গেট হচ্ছে আপনার যারা হচ্ছে স্টুডেন্ট তারা। সেকেন্ড যারা হচ্ছে প্রাইভেট কোম্পানিতে জব করে, সো তারা, সো তাদেরকে আপনি আরেকটা লিস্ট তৈরি করলেন, হ্যাঁ। সো এইভাবে আপনি ধরেন 3-4টা হচ্ছে লিস্ট যদি আপনি তৈরি করেন, সো এখান থেকে প্রথমত হচ্ছে আপনার যদি বাজেট কম থাকে, প্রথমে আপনার টার্গেট থাকবে প্রায়োরিটিতে 1 নম্বরে যে আছে সে, এটা গেল। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের কাস্টমার রিলেশনশিপ, এরপরে আছে কি চ্যানেল। সো আমাদের মূলত 2 নম্বরে এরা থাকলো। 2 নম্বর হচ্ছে ভ্যালু প্রপোজিশন, ওই যে একটু আগে আমরা কথা বলে আসছিলাম ভ্যালু প্রপোজিশন, কোথায়, এই যে ভ্যালু প্রপোজিশন। সো ভ্যালু প্রপোজিশন বলতেই হচ্ছে মূলত এখানে বোঝানো হচ্ছে আপনার ব্র্যান্ডের ভ্যালু, বা আপনি কি কাস্টমারের জন্য কি ভ্যালু প্রোভাইড করছেন। সো ওই জিনিসগুলো যেমন মোর অ্যাফোর্ডেবল, মোর কনভেনিয়েন্ট, এই বিষয়গুলো হতে পারে। ওভারঅল আপনার ব্র্যান্ডের যত ধরনের ফিচার আছে, এই ফিচারগুলোকে আমরা ভ্যালু প্রপোজিশন হিসেবে সেট করতে পারি। এরপরে যেটা সেটা হচ্ছে চ্যানেল। সো চ্যানেল এবং কাস্টমার সেগমেন্টেশন।
সো আমরা যদি চ্যানেলের মধ্যে চলে আসি, সো চ্যানেল হচ্ছে বেসিক্যালি আপনার যে প্রোডাক্টগুলা সেগুলো ডিস্ট্রিবিউশন হবে। এখানে কিন্তু চ্যানেল মানে এটা না যে কোন প্ল্যাটফর্মটার মাধ্যমে হচ্ছে আপনি মার্কেটিং করবেন, এটা মার্কেটিং চ্যানেল না, এটা মূলত ডিস্ট্রিবিউশন চ্যানেল। আপনার যে প্রোডাক্টগুলো সেগুলো কোন চ্যানেলের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হবে, সেটা কি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, সেটা কি লোকাল স্টোরের মাধ্যমে, সেটা কি হচ্ছে আপনার ফেসবুকের মাধ্যমে, নাকি ইউটিউবের মাধ্যমে, নাকি ডিরেক্ট সেলসের মাধ্যমে, কোন মাধ্যমে মূলত আপনার প্রোডাক্টগুলোকে ডিস্ট্রিবিউশন করবেন সেটা হচ্ছে আপনি এখানে সেট করতে পারেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি কাস্টমার রিলেশনশিপস। সো কাস্টমার রিলেশনশিপসটা হচ্ছে মূলত আপনি কাস্টমারের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, সেটা হতে পারে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, সেটা হতে পারে ফোন কলের মাধ্যমে, এরপরে হইতে পারে যে সেটা হচ্ছে কি আপনার ইয়ের মাধ্যমে কি বলে লাইভ চ্যাটের মাধ্যমে, কোন মাধ্যমে আপনি কমিউনিকেশন করবেন সেটা হতে পারে, অথবা হচ্ছে ইন স্টোর কমিউনিকেশন সেটাও হতে পারে। হ্যাঁ, এরপরে যেটা আছে কি অ্যাক্টিভিটি, বেসিক্যালি হচ্ছে আপনার ব্র্যান্ডের কি অ্যাক্টিভিটি কি। এই যে গভর্নমেন্ট জবের কথা বললাম, সো গভর্নমেন্ট জব অ্যাপ্লিকেশন নিয়ে যদি কাজ করে, এদের মেন অ্যাক্টিভিটি হচ্ছে যে তাদের বেসিক্যালি যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা, সেটা হচ্ছে তাদের ওয়েবসাইট অ্যাপস ডেভেলপমেন্ট কন্টিনিউয়াসলি বা সেটার মেনটেনেন্স করা, এবং তার সাথে সাথে যেটা সেটা হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য যে রিসার্চ করতে হবে, কোশ্চেন প্যাটার্ন তৈরি করা, সেটার জন্য হচ্ছে মানে অর্থাৎ সহজ কথা হচ্ছে গভর্নমেন্ট প্রিপারেশন, জব প্রিপারেশনের জন্য যে রিসোর্সগুলো প্রয়োজন সেই রিসোর্স ডেভেলপমেন্ট এবং সেগুলোকে সে অনুযায়ী হচ্ছে বিভিন্ন নোটস তৈরি করা, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, এটা হচ্ছে তাদের অন্যতম কি অ্যাক্টিভিটিস। কি রিসোর্স, এদের কি রিসোর্স কারা। হ্যাঁ, এখন এই কি রিসোর্স মানে বিষয়টা হচ্ছে এরকম না যে হচ্ছে বেসিক্যালি হচ্ছে তাদের মূলত হচ্ছে তাদের এখানে কি রিসোর্সের মধ্যে যদি আসেন তাহলে কি কি হতে পারে গভর্নমেন্ট জবের। সো তাদের যদি অফিসিয়াল থাকে, অফিসের মধ্যে তাদের যে বিভিন্ন ধরনের হচ্ছে ডেস্কটপ বা ইলেকট্রনিক যে গ্যাজেটগুলো আছে সেগুলো তাদের কি রিসোর্স হিসাবে হতে পারে। তারপরে হচ্ছে তাদের হতে পারে তাদের যে টিচার প্যানেল থাকতে পারে, তারা হতে পারে কি রিসোর্স। তারপরে গিয়ে হচ্ছে আপনার এই ধরনের যেগুলা যারা হচ্ছে মূলত এই বিজনেসটাতে ইফোর্ট দিচ্ছে, বিজনেসটাতে সরাসরি ইনভলভমেন্ট, তারা হতে পারে। এরপরে কি পার্টনার। সো এখন ধরেন আপনার যে বিজনেস, এই বিজনেস রিলেটেড যদি কোনো পার্টনার থাকে, কোনো সাপ্লায়ার, কোনো ভ্যান্ডর বা কেউ যদি থাকে, সেটা হতে পারে কি পার্টনার, আর যদি না থাকে তাহলে তো নাই। এখন আমরা একটু পরে আরেকটা দেখব, রেভিনিউ স্ট্রিম, যে আপনি কিভাবে রেভিনিউ, এই বিজনেসটা থেকে আপনি কিভাবে রেভিনিউটা জেনারেট করবেন। যেমন হতে পারে হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন। সো সাধারণত আমরা সফটওয়্যারগুলোতে কি দেখি, মান্থলি সাবস্ক্রিপশন একটা মডেল থাকে, মানুষ মান্থলি সাবস্ক্রিপশন নিতে পারে। একটা মডেল থাকতে পারে হচ্ছে প্রিমিয়াম, যে সে হচ্ছে কি করবে, ডিরেক্টলি পারচেস করে প্রথম থেকে পারচেস করবে। আরেকটা মডেল থাকতে পারে, সাবস্ক্রিপশন মডেলের কথা বলছি, একটা থাকতে পারে প্রিমিয়াম, একটা থাকতে পারে ফ্রি মডেল, আরেকটা থাকতে পারে প্রিমিয়াম। ফ্রি অ্যান্ড প্রিমিয়াম দুইটার কম্বাইন হচ্ছে ফ্রিমিয়াম। হ্যাঁ, একটা হচ্ছে প্রিমিয়াম, আমার স্পেলিং বা উচ্চারণ হয়তো আপনাদের বুঝতে কষ্ট হতে পারে, একটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে প্রিমিয়াম। হ্যাঁ, এটা আরেকটা হতে পারে ফ্রিমিয়াম। ফ্রিমিয়াম, সো এই ফ্রিমিয়াম মানে হচ্ছে এখানে ফ্রি প্লাস প্রিমিয়াম। হ্যাঁ, এখন অনেক ক্ষেত্রে দেখবেন যে এটার খুব কমন একটা প্রসেস হচ্ছে ট্রায়াল। খুব কমন একটা প্রসেস হচ্ছে ট্রায়াল। সো ট্রায়াল প্রসেসও হতে পারে, অথবা হইতে পারে যে হচ্ছে আপনি লাইফ টাইম লাইসেন্স আপনি পারচেস করতে পারেন, সেটাও হইতে পারে। হ্যাঁ, সো আপনার রেভিনিউটা কোথা থেকে জেনারেট হবে। এরপরে হইতে পারে যে আপনার ওয়েবসাইটে যদি ভালো পরিমাণে হচ্ছে ট্রাফিক আসে, আপনি অ্যাড প্লেসমেন্ট করবেন, সেটাও আপনার একটা রেভিনিউ স্ট্রিম হইতে পারে। আপনি হয়তো বা বুক নোটস পাবলিশ করেন, সেটা সেল করে আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন। সো আপনার বিজনেসের রেভিনিউ স্ট্রিম মডেলটা কি। এরপরে কস্ট স্ট্রাকচার। হ্যাঁ, সো কস্ট স্ট্রাকচারে হচ্ছে আপনার খরচ কোথায় কোথায়। ফার্স্ট অফ অল খরচ যেটা সেটা হচ্ছে এমপ্লয়ার স্যালারি। হ্যাঁ, দুই নম্বর যেটা সেটা হচ্ছে আপনার যেহেতু ওয়েবসাইট এবং হচ্ছে অ্যাপস থাকবে, সো সেটার জন্য হচ্ছে সার্ভার কস্ট। হ্যাঁ, তিন নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ইউটিলিটিস বিল, রেন্ট। হ্যাঁ, সো এই জিনিসগুলো হচ্ছে মূলত আপনার কস্ট স্ট্রাকচার। সো আপনি যখন এই ধরনের একটা ভিজুয়ালাইজেশন দেখবেন, সো ওই ভিজুয়ালাইজেশন থেকে যে কেউ আন্ডারস্ট্যান্ড করতে পারবে বেসিক্যালি হচ্ছে তার বিজনেসটা কি চায়, তার ফিচারগুলো কি, বা ইউএসপি ইউনিক ভ্যালু প্রপোজিশন বা ইউনিক সেলিং পয়েন্টগুলা সেগুলো কি। যদিও আমরা বিজনেসের ক্ষেত্রে বলি হচ্ছে ভ্যালু প্রপোজিশন, আর একটা প্রোডাক্টের জন্য যে ফিচারগুলোকে আমরা আইডেন্টিফাই করি অন্যদের থেকে ইউনিক, সেগুলোকে আমরা বেসিক্যালি ইউএসপি বলি। কাস্টমার রিলেশনশিপকে কিভাবে হচ্ছে, তার চ্যানেলগুলো কি কি মাধ্যমে ডিস্ট্রিবিউশন হচ্ছে, তার কাস্টমার কারা, তাদের অ্যাক্টিভিটি কি, রিসোর্স কি, আমরা এটা পাবো।
এখন এই পাশে এসে আমরা আরেকটা নোটস দেখতে পাচ্ছি, যেটা এখানে যারার কথা বলা হচ্ছে। এখানে কাস্টমার সেগমেন্টে ম্যান, ওমেন, চিলড্রেন 3 ক্যাটাগরির কাস্টমার সেগমেন্ট নিয়ে হচ্ছে মূলত যারা কাজ করছে। এরপর তাদের ভ্যালু প্রপোজিশনে বলা আছে ফ্যাশনেবল ক্লথস, তারপরে যেটা বলা আছে অ্যাক্সেসরিজ, গ্রেট ই কমার্স এক্সপিরিয়েন্স, ফ্ল্যাগশিপ স্টোর, ফাস্ট ফ্যাশন। তাদের চ্যানেল, তাদের ওয়েবসাইট আছে, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেল করছে, তারা ইন স্টোর বা ফ্ল্যাগশিপ স্টোরের মাধ্যমে সেল করছে। তাদের কাস্টমার রিলেশনশিপ কি? কাস্টমার রিলেশনশিপ তারা সরাসরি হচ্ছে ডিরেক্ট লাইভ চ্যাটের সিস্টেম আছে, তাদের সোশ্যাল মিডিয়া চ্যাট আছে, তাদের ফোন কল সিস্টেম আছে। তাদের কি অ্যাক্টিভিটিস কি? তাদের অ্যাক্টিভিটিস হচ্ছে অন্যতম, সেটা হচ্ছে ফ্যাশন ডেভেলপমেন্ট, ফ্যাশন এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তাদের কি রিসোর্স, তাদের এই যে বিভিন্ন স্টোরগুলো আছে, এটা তাদের কি রিসোর্স। তাদের পার্টনার কারা? যত ধরনের গার্মেন্টস সাপ্লায়ার আছে এরা সবাই হচ্ছে তাদের পার্টনার। তাদের রেভিনিউ কি? তাদের প্রোডাক্ট সেল। তাদের কস্ট কোথায়? তাদের এই যে কি বলা হচ্ছে তাদের যত ধরনের এমপ্লয় আছে তাদের স্যালারি, তাদের মেনটেনেন্স, এই ধরনের সকল ধরনের। সো এই দুইটা মিলাই হচ্ছে আপনি চাইলে একটা সুন্দর বিজনেস প্ল্যান তৈরি করতে পারেন। বিজনেস মডেল ক্যানভাস, এটাকে আমরা ক্লিয়ার হতে পারছি? এটা সাধারণত আমি সব বেচে দেখাই না। ইভেন দো অফলাইনেও না। হ্যাঁ, আচ্ছা, নাইস। সো আমি রিকোয়েস্ট করব এই বিজনেস মডেল ক্যানভাস নিয়ে আপনারা আরেকটু ডিটেলস অ্যানালাইসিস করেন, ডিটেলস রিসার্চ করেন। এটা খুবই চমৎকার একটা জিনিস, এটা আপনার বিজনেসকে ভিজুয়ালাইজেশন করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। হ্যাঁ, আচ্ছা, একটু আমাকে একটু ইনফর্ম করবেন, ইতিপূর্বে হচ্ছে বিজনেস মডেল ক্যানভাসের সাথে পরিচিত আছেন, এরকম কেউ আছেন? একটু টাফ, বাট একটু প্র্যাকটিস করলে হয়তো বা মনে রাখা পসিবল। তারিফুর রহমান, আপনি অলরেডি বিজনেস মডেল ক্যানভাসের সাথে পরিচিত? ইয়াসিন আরাফাত অলরেডি পরিচিত? ও নাইস। কোথা থেকে? সাধারণত আমাদের মানে একাডেমিক বলেন বা ইতে বলেন হচ্ছে বিজনেস মডেল ক্যানভাস খুব একটা ইনক্লুডেড না। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স লিংকটা আমি আরেকবার দিই এবার। হ্যাঁ, ও নাইস, বিএলসি। ওকে, অ্যাটেন্ডেন্স লিংকটা আরেকবার দিয়ে দিলাম। সো যারা অ্যাটেন্ডেন্স মিস করছেন আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, আপাতত কমেন্ট করার দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা চলে আসি। সো তাহলে হচ্ছে আমরা মূলত হচ্ছে এটা বা এই জিনিসটার আলোচনা মেইন উদ্দেশ্য হচ্ছে বিজনেস প্ল্যান। এরপরে ডিফাইন ইউর গোল অ্যান্ড অবজেক্টিভ। এখন গোলটা নিয়ে বা স্মার্ট গোল সেট আপ নিয়ে আমরা নেক্সট ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। আজকে গোল নিয়ে আলোচনা করব না, আজকে অবজেক্টিভটা বলি। এখন আমাদের মূলত একটা বিজনেসের ওভারঅল অবজেক্টিভ থাকে দুইটা। যদি ওভারঅল বলি, আমরা প্রাইমারিলি যদি বলি, একটা অবজেক্টিভ থাকে হচ্ছে আমাদের ব্র্যান্ডকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। 2 নাম্বার অবজেক্টিভ থাকে যেটা হচ্ছে সেলস। এখন এই যে সেলস এবং হচ্ছে ব্র্যান্ড পৌঁছায় দেওয়া বা মানুষকে জানানো, দুইটাকে আমরা যদি আমাদের ভাষায় বলি হচ্ছে, একটাকে বলি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আরেকটাকে বলি হচ্ছে কনভার্সন। সো একটা আমাদের অবজেক্টিভ থাকে কনভার্সন, একটা অবজেক্টিভ থাকে হচ্ছে আমাদের কি সেলস। এখন এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আমরা যদি হচ্ছে এটাকে ইয়ের ভাষায়, ডিজিটাল ভাষায় নিয়ে আসি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই, এটাকে আমরা অ্যাওয়ারনেস নামেই চিনি। আর আমরা যদি হচ্ছে কনভার্সনাল অ্যাডের কথা বলি, আমরা এই কনভার্সনটা অনেকভাবে হতে পারে। যেমন আপনার একটা ফেসবুক পেজ আছে, সো ফেসবুক পেজে আপনি মেসেজ চাচ্ছেন, এটাও কিন্তু এক ধরনের কনভার্সন। আপনার আপনার সিস্টেমটা হচ্ছে B2B টাইপের বিজনেস, আপনার দরকার হচ্ছে কাস্টমার ডাটা। হ্যাঁ, সো কাস্টমার ডাটা বা যেটাকে আমরা বলি লিডস, সো কাস্টমারের ইনফরমেশন যেগুলো আছে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো কালেক্ট করতে হবে। সো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কনভার্সনাল ডাটা। আপনার ই কমার্স ওয়েবসাইট আছে, সেখানে আপনি ডিরেক্টলি প্রোডাক্টটাকে সেল করতে চাচ্ছেন, সেটার ক্ষেত্রে হচ্ছে আপনার প্রোডাক্ট সেল, সো সেটাও ওয়ান কাইন্ড অফ কনভার্সনাল ডাটা। আপনার অ্যাপস আছে, অ্যাপসকে ইনস্টলেশন করাতে চাচ্ছেন, সেটাও এক ধরনের কনভার্সন, যে আপনার অ্যাপসটা ইনস্টল হবে, অ্যাপসের মাধ্যমে সেল করতে চাচ্ছেন, সেটাও এক ধরনের কনভার্সন। সো আমরা যদি ওভারঅল বলি যে আপনার মেসেজ বা এঙ্গেজমেন্ট, আপনার লিডস, আপনার অ্যাপ প্রমোশন, আপনার সেলস, সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের জন্য ওভারঅল কনভার্সন। সো এখন এই জায়গা থেকে হচ্ছে মূলত আমাদেরকে সেট করতে হবে আমরা আসলে কোন ধরনের কনভার্সন চাই।
আমরা আসলে কোন ধরনের কনভার্সন চাচ্ছি। সো ওই জিনিসগুলো আমাদেরকে মূলত ফিট করতে হবে। কেননা ফিট করতে হবে এই জন্যই, আমরা যদি আমাদের অবজেক্টিভকে সেট করতে না পারি তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমাদের অবজেক্টিভ অনুযায়ী আমরা গোলটাকেও সেট করতে পারবো না। আমাদের অবজেক্টিভ হচ্ছে যে আমরা সেল করতে চাই, হ্যাঁ, আমরা অবজেক্টিভ হচ্ছে সেল করতে চাই, কিন্তু আমরা সেল করতে চাই হচ্ছে মেসেজের মাধ্যমে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রপার অবজেক্টিভটা হবে হচ্ছে আমরা মূলত মেসেজ চাই ডিজিটাল থেকে, আর তাদের সাথে কথা বলে আমরা সেল করতে চাই। আবার আমরা চাই হচ্ছে কাস্টমার ডাটা বা কাস্টমারকে আমরা সেল করতে চাই, কিন্তু সেল করার জন্য আমাদের লাগবে কাস্টমারের ডাটা। সো আমাদেরকে হচ্ছে আমাদের বিজনেসের প্রপার অবজেক্টিভটা সেট করতে হবে। এখন এক একটা স্টেজে গিয়ে আমরা এক এক ধরনের অবজেক্টিভ সেট করি। আমরা যখন বিজনেসের স্টার্টিং পয়েন্টে থাকি তখন আমাদের প্রথম অবজেক্টিভ যেটা থাকে সেটা হচ্ছে আমাদের বিজনেসটাকে মানুষের কাছে পৌঁছানো, রিচ করানো। আমাদের সোশ্যাল, যদি আমরা ডিজিটালের কথাই বলি, যে সাপোজ একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলেন, আপনার ইনিশিয়াল যে টার্গেট সেটা কিন্তু সেলস না। আপনার ইনিশিয়াল টার্গেটটা থাকে হচ্ছে যে আমি আগামী 1 মাস 2 মাসের মধ্যে আমার পেজটাকে আমি এতগুলা মানুষের কাছে, এতজন অডিয়েন্সের কাছে রিচ করতে চাই, এবং আমার প্রোফাইলে এতগুলা ফলোয়ার আমি এঙ্গেজ করতে চাই। কতদিনের মধ্যে? আগামী 6 মাসের মধ্যে বা আগামী 2 মাসের মধ্যে আমি এতগুলা রিচ এবং এতটা লাইক আমি চাই। এর পরবর্তীতে তখন আপনার থাকবে যে আমি এবার আমার প্রোফাইলে নেক্সট 2 মান্থের মধ্যে আমি আরও এতগুলা ফলোয়ার চাই, পাশাপাশি আমার অ্যাটলিস্ট 20টা প্রোডাক্ট সেল হোক, সেলিং করতে আমি চাই। এখন এটার জন্য তখন আপনাকে প্ল্যান সেট করতে হবে, অবজেক্টিভগুলো এবার আলাদা আলাদা ডিফাইন করতে হবে যে আমি কি এবার এখন যদি আমি কনভার্সনাল চাই তাহলে হচ্ছে আমার কনভার্সনাল টাইপের অবজেক্টিভ চুজ করতে হবে, যে আমার অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা হচ্ছে সেলস। তাহলে এক্ষেত্রে আমাকে এবার সুন্দর একটা গোল সেট করতে হবে যে আমার কতদিন নাগাদ কি ধরনের আমি অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে চাই। হ্যাঁ, এরপর আপনার যে কম্পিটিটর, সেই কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে হবে। এখন এই কম্পিটিটরকে আপনি কিভাবে অ্যানালাইসিস করতে পারেন? ফার্স্ট অফ অল আমি যদি একদম সিম্পলভাবে উদাহরণ দিয়ে বলি, যে হচ্ছে আপনার কম্পিটিটর হচ্ছে, সাপোজ ধরুন আপনি একটা আইটি বিজনেস করতেছেন, আপনার এখানে কম্পিটিটর হচ্ছে ইউআই ল্যাব। এখন এই ইউআই ল্যাবকে হচ্ছে আপনি ধরেন ডিরেক্টলি হচ্ছে রিসার্চ করা শুরু করলেন। কি কি রিসার্চ করতেছেন? এখানে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার পার্সপেক্টে যদি আসি, আরে কি আসে, তো আমরা যদি সোশ্যাল মিডিয়া পার্সপেক্টে আসি, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম আপনাকে রিসার্চ করতে হবে যে ইউআই ল্যাবের ফলোয়ার কেমন, হ্যাঁ, সো তাদের হচ্ছে কন্টেন্ট কীরকম টাইপের কন্টেন্ট তারা পাবলিশ করে, তাদের এঙ্গেজমেন্ট কেমন, হ্যাঁ, তাদের এঙ্গেজমেন্টগুলো কেমন যাচ্ছে, তারা কন্টেন্টে কী কী ফোকাস করতেছে। এরপরে তাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারি যে তাদের ওয়েবসাইটে আসলে হচ্ছে মান্থলি ট্রাফিক কেমন। সো এটা এসইওর ক্ষেত্রে অবশ্যই হেল্প করবে বা অন্যান্য পার্সপেক্টগুলোতে হেল্প করবে। মান্থলি ট্রাফিক কেমন, তাদের কী কী কোর্স অ্যাকচুয়ালি অফার করছে। এরপরে গিয়ে তাদের, যদি আমার সেম কম্পিটিটর হয়, তাদের এই কোর্সগুলোতে কি কি অফার করছে, যে জিনিসগুলো মার্কেটে প্রয়োজন তারা অফার করছে না, সো ওই জিনিসগুলো আমি এখানে ইনক্লুড করতে চাই। হ্যাঁ, এই যে এই ছোট 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 অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো হচ্ছে আপনি আপনার কম্পিটিটর থেকে অ্যানালাইসিস করতে পারেন। সো কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আপনি চাইলে আরেকটা শিট মেনটেন করতে পারেন, যেটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে শর্ট অ্যানালাইসিস। সো শর্ট অ্যানালাইসিস নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, আজকে আলোচনা করবো না। এরপরে চুইজ ইউর ডিজিটাল মার্কেটিং চ্যানেল। আপনি কোন চ্যানেলগুলোকে চুজ করবেন আপনার অডিয়েন্সের উপর, আপনার গোলের উপর বেস করে আপনাকে এই চ্যানেলগুলোকে চুজ করতে হবে। ডেভেলপ এবং কন্টেন্ট ক্যালেন্ডার, সো এটা মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে অন্যতম বিষয় হচ্ছে এই কন্টেন্ট ক্যালেন্ডারটা সেট করা, মান্থলি কন্টেন্ট ক্যালেন্ডার। আচ্ছা, এরপর আমরা যদি চলে আসি এবার যে আমাদের চ্যানেল তো আমরা অলরেডি জানি চ্যানেলগুলো কি, আমরা চ্যানেলের মধ্যে চলে আসি। সো চ্যানেলটাতে পরে মার্কেটিং চ্যানেল। সো মার্কেটিং চ্যানেলটা আসলে বেসিক্যালি কি? মার্কেটিং চ্যানেল হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা কোন মাধ্যমগুলোতে বা কোন কোন প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমরা আমাদের মার্কেটিং অ্যাক্টিভিটি করব, সেগুলোকে সাধারণত আমরা বলি হচ্ছে মার্কেটিং চ্যানেল। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব আমরা, আমাদের টাইপস হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে আমাদের চ্যানেল লাগবে কি? ফেসবুক। আমাদের চ্যানেল লাগবে কি? আমাদের চ্যানেল লাগবে হচ্ছে ইউটিউব। আমাদের চ্যানেল লাগবে হচ্ছে টিকটক। আমাদের চ্যানেল লাগবে হচ্ছে ইনস্টাগ্রাম, এই ধরনের এই প্ল্যাটফর্মগুলো। এখন এই যে মার্কেটিং চ্যানেলগুলো আছে, এই মার্কেটিং চ্যানেলগুলোকে আমরা আবার বিভিন্নভাবে বিভিন্ন টাইপসে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ আমাদের মিডিয়া টাইপস, ডিফারেন্ট টাইপস অফ মিডিয়া টাইপস হচ্ছে আমরা এখানে নিয়ে চলে আসি আর কি। সো আমরা যদি এই জায়গাটায় চলে আসি, আমাদের মিডিয়া টাইপ। সো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন মিডিয়া টাইপ আছে, তার মধ্যে হচ্ছে পেইড মিডিয়া, ওন মিডিয়া এবং আর্ন মিডিয়া। সো আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর যে চ্যানেলগুলো আছে সেগুলোর মধ্যে এই মিডিয়া টাইপগুলো আছে, পেইড, ওন এবং আর্ন। আমরা অনেকভাবে হচ্ছে আমাদের মার্কেটিংটা ডিজিটালি আমরা করতে পারি। পেড মিডিয়া জিনিসটা কি? পেড মিডিয়া জিনিসটা হচ্ছে আপনি কোনো একটা স্পেসিফিক প্ল্যাটফর্মের বা কোনো একটা প্ল্যাটফর্মের স্পেসিফিক কিছু জোন থাকে যেগুলোকে তারা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের জন্য তারা আপনার কাছে হচ্ছে
রেন্টে দিচ্ছে বা আপনি সেই স্পেসটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের থেকে পারচেস করে নিচ্ছেন বা তাদেরকে পেমেন্ট করে সেই স্পেসটা নিচ্ছেন, সেই ধরনের প্লেসমেন্ট বা প্ল্যাটফর্মগুলোকে বেসিক্যালি বলা হয়েছে পেইড মিডিয়া। সো এখানে কি বলা আছে, পেইড মিডিয়া ইজ দ্য পার্ট অফ মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং দ্যাট রিকোয়ার দ্য পারচেস অফ অ্যাড স্পেস টু প্রমোট এ ব্র্যান্ড। সো বেসিক্যালি হচ্ছে যে আপনার মার্কেটিংয়েরই একটা পার্ট, যেখানে হচ্ছে মূলত আপনি অ্যাডভার্টাইজিংয়ের জন্য একটা কোনো একটা ব্র্যান্ড একটা স্পেসকে পারচেস করে নিচ্ছে। যেমন আমরা ফেসবুকের কথাই যদি বলি, সো ফেসবুক প্ল্যাটফর্ম যখন আপনি ভিজিট করছেন, যেমন আমাদের হচ্ছে এখানে চলে আসছে ক্রিয়েটিভিটি, ডান পাশে চলে আসছে আরেকটা, এরপরে যদি আমরা একটু নিচের দিকে যদি চলে আসি, এখানে বেঙ্গল মিটস চলে আসছে যেটাও স্পন্সার্ড। সো মূলত হচ্ছে এই যে স্পন্সার্ড যে অ্যাডগুলো দেখতে পাচ্ছি এখানে এখানে স্পন্সার্ড লিগা এই প্লেসমেন্টগুলো বেঙ্গল মিট ফেসবুক থেকে হচ্ছে কি করছে, স্পেসটা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিয়েছে। সময়টা কখন, যতক্ষণ পর্যন্ত, যেমন আমি হচ্ছে এখানে এটা যতক্ষণ পর্যন্ত রিফ্রেশ করব না, এখানে ডাটাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে গেছে, এখানে দুইটা ডাটা চেঞ্জ। এরপরে যদি আমরা একটু নিচের দিকে আসি, যেমন এখানে ম্যানফেয়ার চলে আসছে, এরপর আরেকটু নিচের দিকে যদি আসি তাহলে এখানে হয়তো বা স্কিল জব চলে আসছে। তাহলে এই যে আমরা রিফ্রেশের সাথে সাথে আমাদের ডাটা চেঞ্জ হচ্ছে। এরকম ফেসবুকে আরও অনেকগুলো প্লেসমেন্ট আছে যে প্লেসমেন্টগুলোতে মূলত হচ্ছে আমরা অ্যাডটাকে সার্ভ করতে পারি। গুগলেরও সেম বিভিন্ন প্লেসমেন্ট আছে যেগুলাতে অ্যাডগুলো সার্ভ করে। আবার আমরা যদি হচ্ছে যেমন আপনারা হয়তো বা অনেকেই চিনেন প্রথমআলো.com। সো প্রথম আলোতে যদি আমরা এখানে চলে আসি, তাহলে প্রথম আলো হচ্ছে আমাদেরকে যে কাজটা করে নাই, আচ্ছা করে নাই, যেহেতু আমরা আরেকটা কাজ করি, তাইলে এখানে যে কাজটা হবে আর কি, আশা করে হয়ে যাওয়ার কথা। কি হলো, কুকিজ রিমুভ করছি, সব করে ফেলছে, সাইন আউট করে ফেলছে, এক যন্ত্রণা। মনে ছিল না যে ফেসবুক এটা রিমুভ করবো না। এটা আছে তো না, এটা আছে, এটা থাকলে চলবে আমার। একটা মিনিট, এটা একটু রিলোড হয় নাকি। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে এখন যে জায়গাটা ছিলাম, যে আমরা এই যে প্রথম আলোতে গেলাম, প্রথম আলো যদিও আসে নাই, বাট প্রথম আলোর এখানে কিছু স্পেস দেখবেন, যে স্পেসগুলোতে হচ্ছে এখানে যেমন প্রথম আলোর নিজে দেওয়া একটা অ্যাড, হ্যাঁ, আইডিএলসি তাদের হচ্ছে একটা অ্যাড দেওয়া আছে, যেমন এখানে স্টার্টশিপের একটা অ্যাড দেওয়া আছে। আবার এখানে প্রথম আলো নিজেরই হচ্ছে একটা ব্যানার দেওয়া আছে। আমরা যদি এই জায়গাটা হচ্ছে অন্য আরেকটা প্ল্যাটফর্মে যাই, আচ্ছা এদের এখানেও যদিও নাই, মূলত হচ্ছে যেটা আমি দেখাতে চাচ্ছিলাম যে অনেকগুলা ওয়েবসাইটে গেলে এখানে একটা পপ আপ আসে, অর্থাৎ একটা এই যে পেজটা, এই পেজটার উপরে আরেকটা ছোট্ট একটা পিকচার, একটা ব্যানারের মতো আসে, যেটাকে আমরা পপ আপ বলি। সো প্রথম আলো এখন তাদের যে একটা ভালো ট্রাফিক সোর্স আছে, এটাকে কাজে লাগে তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে। এখন মূলত হচ্ছে আমাদের এই পেড মিডিয়াগুলো হচ্ছে মূলত এই স্পেসগুলো আমরা পারচেস করে নিতে পারি। এখন পেড মিডিয়া ইনক্লুড পেপার ক্লিক। সো কিছু একটা মডেল আছে যেটাকে আমরা পিপিসি মডেল বলি। সো পেপার ক্লিক, পপ আপ অ্যাডস, ডিসপ্লে অ্যাডস, ভিডিও অ্যাডস, সোশ্যাল মিডিয়া অ্যাডস, অর্থাৎ আমাদের সকল ধরনের যে অ্যাডস, যেমন হচ্ছে আমরা গুগল সার্চে যে অ্যাডগুলো দেখি, অর্থাৎ আমরা যদি এখানে লিখে সার্চ করি যে হোস্টিং, এটা দিয়ে বাংলাদেশে একটু পাওয়া যায়, এটা দিয়ে বেশি সার্চ করা হয় আর কি। সো হোস্টিং লিখে যদি আমরা সার্চ করি, যদিও আসে নাই, আমি আমার লাস্ট ক্লাসে দেখাইছিলাম এটা। আরে সো এই যে এখানে যে স্পেসটা আসছে স্পন্সার্ড, সো এখানে ক্লিকের এগেনস্ট হচ্ছে সে একটা চার্জ করতে পারে। সো এই ধরনের মডেলটাকে বেসিক্যালি বলা হচ্ছে পিপিসি। পপ আপ একটা মডেল আছে, ডিসপ্লে অ্যাড, এই যে যেমন এখানে যে অ্যাডগুলো আসতেছে, আমরা একটু আগে যে কালের কণ্ঠ দেখলাম, কালের কণ্ঠতে এখানে কিছু অ্যাড আসছে, আমরা লাস্ট ক্লাসে মনে বলছিলাম এখানে ডিরেক্টলি অ্যাডগুলো আসতে পারে, আবার হচ্ছে এখানে ডিরেক্টলি হচ্ছে গুগল থেকেও অ্যাডগুলো আসতে পারে, গুগল অ্যাডস যখন আমরা আলোচনা করছিলাম তখন। সো যেমন এখানে অ্যাডস বাই গুগল, হ্যাঁ, তারপর হচ্ছে এখানেও অ্যাডস বাই গুগল, তারপরে কি হচ্ছে আমরা উপরের দিকেও যদি আমরা দেখি এখানেও হয়তো বা গুগল অ্যাডস আছে, অথবা হচ্ছে ডিরেক্টলি। আচ্ছা একটা মিনিট, এটাকে আমি ক্লোজ করে দিই, ক্লোজও করতে দিচ্ছে না। আরে
এমন জায়গায় বসাইছে এটারে, এটা ক্লোজও করতে দিচ্ছে না। আচ্ছা, একটা মিনিট একটা মিনিট, চলে যাবে। আচ্ছা, সো এখানে যদি আমরা একটু খেয়াল করি, উপরে আরেকটা অ্যাড আছে, হ্যাঁ, যেটা হচ্ছে স্যামসাং বা হচ্ছে এই ধরনের জায়গাগুলোতে আসতেছে। কিন্তু এই এই অ্যাডটার মধ্যে হচ্ছে এখানে আমরা যদি দেখি অ্যাডস বাই গুগল, সো এই যে বিভিন্ন প্লেসমেন্টগুলোতে হচ্ছে অ্যাডটা আসছে। একটু আগে যেটা ছিল এটা তো সম্ভবত ছিল না। আচ্ছা, বসুন্ধরার, সো বসুন্ধরার হচ্ছে এখানে অ্যাড আছে, সো তাদের নিজেদের আর যমুনা যমুনা এখানে দিচ্ছে। আচ্ছা, বসুন্ধরা এটা এখানে দিচ্ছে, ওকে। সো বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে প্লেসমেন্টগুলো যেগুলোতে হচ্ছে আমরা পে করে নিতে হয়, এগুলোকে আমরা বলি হচ্ছে পেইড মিডিয়া। সেম ভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হতে পারে, ইউটিউবে যে আমরা ভিডিও অ্যাডসগুলো দেখি সেগুলো হতে পারে। ওন মিডিয়া জিনিসটা কি? ওন মিডিয়া তো বলতে হচ্ছে বেসিক্যালি ওন মিডিয়া ইট ইজ দ্য প্লেসমেন্ট অফ ইউর ব্র্যান্ড অর অন মিডিয়া চ্যানেল দ্যাট আর ওন অ্যান্ড অপারেটেড বাই ইউর বিজনেস। আপনার বিজনেস দিয়ে যে বা আপনি সরাসরি যে প্ল্যাটফর্মগুলো বা যে মিডিয়াগুলোকে হ্যান্ডেল করেন সেগুলোকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে ওন মিডিয়া। এখন এই ওন মিডিয়া হইতে পারে যেমন আপনার নিজের ওয়েবসাইট, হতে পারে ব্লগ সাইট, সেটা হতে পারে অ্যাপস, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, সেটা হতে পারে ফোরাম সাইট। অর্থাৎ আপনার নিজের কন্ট্রোলে আছে। আপনি চাইলে আজকে একটা পোস্ট দিবেন, কালকে ডিলিট করবেন, নতুন কোনো অ্যাড দিবেন, আবার সেটা ডিলিট করবেন। এই জিনিসটা হচ্ছে ওন মিডিয়া। যেমন ফেসবুকের ক্ষেত্রে আমরা পেড মিডিয়াও আছে, ওন মিডিয়াও আছে। সো আমরা ফেসবুকে যদি স্পন্সর দেই তাহলে সেটা পেড মিডিয়াতে চলে যাচ্ছে, তার সবার কাছে চলে যাচ্ছে। আর আমি শুধুমাত্র পেইড না দিয়ে আমি যদি শুধুমাত্র পেজের মাধ্যমে পোস্ট করি অর্গানিকলি, তাহলে সেটা হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের জন্য ওন মিডিয়া হিসেবে, হ্যাঁ। এরপর আরেক ধরনের মিডিয়া আছে যেটাকে আমরা বলি হচ্ছে আর্ন মিডিয়া। সো আর্ন মিডিয়াটা বেসিক্যালি হচ্ছে যেটা বলা হচ্ছে আর্ন মিডিয়া ইট ইজ দ্য স্পেস অর কাভারেজ ইউর ব্র্যান্ড রিসিভ ডিউ টু ক্রেডিবিলিটি, রিকগনাইজেশন অ্যান্ড ওয়ার্ড অফ মাউথ। সো বেসিক্যালি আপনার ব্র্যান্ড কোনো একটা ভালো কাজ করলো, সেটার জন্য হচ্ছে আপনার ব্র্যান্ডকে নিউজে সেটাকে নিয়ে করলো, নিউজ রিপোর্টিং করলো। সো সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনি আর্ন মিডিয়া হিসেবে পাচ্ছেন। এই যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মেনশনের কথা বলছিলাম, যে সোশ্যাল মিডিয়াতে মেনশন করছেন আপনি, ব্র্যান্ড মেনশন করছেন, সেটাও ওয়ান কাইন্ড অফ আর্ন মিডিয়া, কারণ সেটা তার ক্রেডিবিলিটি এবং রিকগনাইজেশনের জন্যই হচ্ছে আপনি মূলত তাকে মেনশন করছেন। সো এখানে যে যে বিষয়গুলো আছে সেগুলো কি? নিউজ কভারেজ, সোশ্যাল মিডিয়া মেনশন, সোশ্যাল রিকমেন্ডেশন, ইউটিউব রিকমেন্ডেশন। সো আপনি সোশ্যাল মিডিয়া মেনশন করছেন বা রিকমেন্ডেশন করছেন বা ইউটিউব প্ল্যাটফর্মে রিকমেন্ডেশন করছেন, সো সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আর্ন মিডিয়া। এবং আরেকটা আছে হচ্ছে ব্যাকলিঙ্ক। সো এটা ব্যাকলিঙ্ক বলতে আপনার একটা ওয়েবসাইট আছে, ধরেন কালের কণ্ঠ একটা ওয়েবসাইট আছে, এখন কালের কণ্ঠ ভালো নিউজ করে, আমি যখন ফেসবুকে পোস্ট করলাম যে টপ 10 নিউজ পোর্টাল সাইট, সেখানে 1 নম্বরে আমি কালের কণ্ঠ দিলাম, 2 নম্বরে প্রথম আলো। সো এখানে তারা ভালো করছে দেখে আমি কিন্তু তাদের নামগুলো মেনশন করছি এবং তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ফেসবুকে দিচ্ছি, বা আমার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে আমি তাদের অর্থাৎ আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক আর অন্য আরেকটা ওয়েবসাইটে হাইপার লিঙ্কিং বা লিঙ্ক আপ করাটাকে বেসিক্যালি বলা হচ্ছে ব্যাকলিঙ্ক, হ্যাঁ। সো এখান থেকে মূলত হচ্ছে আমরা এই ধরনের মিডিয়াগুলোকে আইডেন্টিফাই করতে পারি। এখন আমরা আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা চিন্তা করতে পারি কি আমরা কি পেড মিডিয়াতে যাব, নাকি ওন মিডিয়াতে যাব, নাকি আর্ন মিডিয়াতে যাব, বা আর্ন সিস্টেমে যাব। যেমন পিয়ারটা ওয়ান কাইন্ড অফ আর্ন মিডিয়ার মতোই কাজ করে, যে মানুষ বিভিন্নজন তার নিজে থেকে হচ্ছে পোস্ট করছে। সো এটা কাইন্ড অফ হচ্ছে আপনি আর্ন মিডিয়ার মতোই মানুষ দিয়ে হচ্ছে আপনি পোস্ট করাচ্ছেন বা ইউজার দিয়ে পোস্ট করাচ্ছেন, এটাকে আমরা আবার ইউজার জেনারেটেড কন্টেন্টও বলি। সো এটাতে মানুষের ট্রাস্টনেসটা বেড়ে যায়। আবার এই জিনিসটা হচ্ছে পেইডভাবে করানো হয়, একটা টিমকে হচ্ছে টাকা দিয়ে দেওয়া হয়, সো ওই টিম হচ্ছে এই পিআর অ্যাক্টিভিটিটাকে মেনটেন করে, অর্থাৎ যেটাকে আমরা বলি পাবলিক রিলেশনস। আচ্ছা, এরপরে এবার আমরা যদি চলে আসি সেটা হচ্ছে আমাদের অডিয়েন্স সেগমেন্টেশন বা টার্গেট সেগমেন্টেশন বা কাস্টমার সেগমেন্টেশন, হ্যাঁ। সো এখন এই টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমার সেগমেন্টেশন বা এটা যদি বলি, আমি একটু আগে কথা বলছিলাম যে আমাদের একটা কাস্টমারকে আমরা আসলে কতভাবে আইডেন্টিফাই করতে পারি। আমরা খুব সিম্পলভাবে হচ্ছে আমরা কাস্টমারকে যে তার পেশা কি, হ্যাঁ, তারপর তার বয়স কত, সে মেল নাকি ফিমেল, হ্যাঁ, সে বর্তমানে যদিও পেশার কথা বলছি, সে কোন ধর্মের, হ্যাঁ, তারপরে তার বাসা কোথায়, সে কোথায় থাকে, তার লোকেশন কোথায়, হ্যাঁ, লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়, ঢাকার কোথায়। সো এই যে ইনফরমেশনগুলো নিচ্ছি, সে ঠিক আছে স্টুডেন্ট, তার বয়স 18 থেকে বা তার বয়স 22 বছর, হ্যাঁ, তার বয়স হচ্ছে বা সে হচ্ছে একটা ছেলে, তারপরে হচ্ছে গিয়ে সে হচ্ছে আমরা কি বলছি, সে হচ্ছে সাপোজ মহাখালীতে থাকে, হ্যাঁ, ঢাকার মহাখালীতে থাকে, তার ইন্টারেস্ট হচ্ছে যে লাইক হচ্ছে সে এই ধরনের যে আপনার প্রোডাক্ট রিলেটেড, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন তার কি কি ইন্টারেস্টেড আছে, সে এই এই জিনিসগুলো করতে পছন্দ করে, তার এই ধরনের প্ল্যাটফর্মগুলো ভিজিট করতে পছন্দ করে, তার রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে এই ধরনের বিষয়গুলা সে মেনটেন করে।
এটা হতে পারে। সো বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে টার্গেটেড গ্রুপ কথা বললাম, যে পার্সনটার কথা বললাম, একে হচ্ছে আমরা অনেক ভাগে তার সেগমেন্টেশন আমরা করতে পারি। যেমন তার জিওগ্রাফিক্যাল, সো আমরা জিওগ্রাফিক্যালি চাইলে আমরা টার্গেট করতে পারি, আমরা ডেমোগ্রাফিক্যাল চাইলে টার্গেট করতে পারি, আমরা সাইকোগ্রাফিক্যাল চাইলে টার্গেট করতে পারি, আমরা চাইলে বিহেভিয়ারগতভাবেও আমরা টার্গেট করতে পারি। এখন জিওগ্রাফিক্যাল বলতে মূলত হচ্ছে তার লোকেশন, তার জিপ কোড, তার জেলা, তার ডিস্ট্রিক্ট বা কাস্টমারের ডিস্ট্রিক্ট, বা আপনি ধরেন হচ্ছে এটা যদি আরেকটু স্পেসিফিকলি বলি, যেমন যারা হচ্ছে ইলেকশন করবে, সো তাদের টার্গেটের গ্রুপ কোথায় বা টার্গেট অডিয়েন্সটা কারা, তাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে একটা নির্দিষ্ট জোনে যারা থাকে সব ধরনের মানুষই কিন্তু তাদের টার্গেটেড অডিয়েন্স। সো এখন ওই জোনটার মধ্যে যারা 18 বছরের উপরে, তার মানে ডেমোগ্রাফিক্যাল ইনফরমেশন বা তার ডেমোগ্রাফিক্যাল বলতে আমরা বুঝাই যে কোনো ব্যক্তি বা কাস্টমারের বা টার্গেটেড গ্রুপের যে পার্সোনাল ইনফরমেশন, যেমন তার এজ, তার জেন্ডার, তার ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে গিয়ে হচ্ছে তার কি বলে হচ্ছে আপনার অকুপেশন মানে তার পেশা, এরপরে গিয়ে হচ্ছে সে প্রফেশনাল কি করে, এই যে ইনফরমেশনগুলো, এই জিনিসগুলোকে আমরা বেসিক্যালি অর্থাৎ একজন ব্যক্তির পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে এগুলোকে আমরা বলি হচ্ছে ডেমোগ্রাফিক্যাল ইনফরমেশন বা ডেমোগ্রাফিক্যাল ডাটা। একজন ইনফরমেশনের বাসস্থানগতভাবে সে কোথায় থাকে বা কোন জোনে থাকে সেই ইনফরমেশনগুলো হচ্ছে তার জিওগ্রাফিক্যাল, এবং সে কোন বিষয়ে পছন্দ করে, তার প্রবলেম কি, সে কি কি পছন্দ করে, কোন কোন ওয়েবসাইটগুলো ভিজিট করে, কোন ক্যাটাগরি পছন্দ করে, এই ধরনের বিষয়গুলোকে আমরা বলি হচ্ছে সাইকোগ্রাফিক্যাল, অর্থাৎ তার ইন্টারেস্ট রিলেটেড যত বিষয়গুলো আছে এগুলোকে আমরা বলি হচ্ছে গ্রাফিক্যাল। এবং ফাইনালি হচ্ছে বিহেভিয়ার। সো বিহেভিয়ার কি, যেমন সে হচ্ছে যে প্রোডাক্টটা পারচেস করে বা যে ধরনের প্রোডাক্ট পারচেস করে সব কিছু হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট, এটা হচ্ছে তার এক ধরনের বিহেভিয়ার। বা আরেক ধরনের কনজিউমার আছে, সে তখনই পারচেস করে যখন শুধুমাত্র ডিসকাউন্ট অফার থাকে, তাহলে এটা তার এক ধরনের বিহেভিয়ার। আবার এটা হতে পারে যে এক জায়গা থেকে একবার পারচেস করে, সে যদি স্যাটিসফাইড হয় অনেকবার সেখান থেকে রেগুলারলি সেখান থেকে, অর্থাৎ তার রিটেনশন হওয়ার প্রবণতাটা অনেক বেশি, রিটেনশন কাস্টমার, যেটাকে আমরা রিপিটেড কাস্টমারও বলতে পারি। সো এটাও তার এক ধরনের বিহেভিয়ার। সো এই যে পারচেসিং বিহেভিয়ার এবং সে ওয়েবসাইট থেকে পারচেস করে, এই ধরনের ইনফরমেশনগুলো অনুযায়ী হচ্ছে আমরা কমপ্লিটলি একটা প্রোফাইল তৈরি করতে পারি, যেটাকে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে কাস্টমার বা টার্গেটেড অডিয়েন্স। সো টু ক্রিয়েট এ কাস্টমার পার্সোনা ইউ নিড টু গ্যাদার অ্যান্ড অ্যানালাইজ ডাটা অন ইউর অডিয়েন্স। সো আপনার অডিয়েন্সের এই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডাটা আপনি চাইলে গ্যাদার করতে পারেন, গ্যাদার করে তাহলে সেক্ষেত্রে আপনার যে সবচেয়ে কমন, আপনার প্রোডাক্ট রিলেটেড যে সবচেয়ে বেশি ক্লোজ ক্রাইটেরিয়া, যেমন পেইন পয়েন্টের কথা এখানে বলা হচ্ছে, কাস্টমারের নিডসের কথা বলা হচ্ছে। এখন তার নিডস তো অবশ্যই হচ্ছে আপনি শুনবেন যে এই রিলেটেড আপনার নিডস কি, আপনি যে রিলেটেড হচ্ছে প্রোডাক্ট দিচ্ছেন সেই প্রোডাক্টের অবশ্যই আমরা ওই যে একটু আগে দেখে আসছিলাম যে সে প্রোডাক্টের মিশন আছে, সে প্রোডাক্টের হচ্ছে আমরা দেখে আসছিলাম কি সে প্রোডাক্টের অবজেক্টিভ আছে, হ্যাঁ এই জিনিসগুলো আমরা দেখে আসছিলাম। পাশাপাশি হচ্ছে আরেকটা বিষয় ছিল কি, আরেকটা বিষয় ছিল হচ্ছে তাদের ইন্টারেস্ট কি, বা হচ্ছে তাদের গোলটা কি, অডিয়েন্সের গোলটা কি। সো অডিয়েন্সের গোল বা অডিয়েন্স কেন এই প্রোডাক্টে ইন্টারেস্টেড, সেই ইনফরমেশনগুলো যদি আপনার থাকে তাহলে সেই অনুযায়ী হচ্ছে আপনি একটা কমপ্লিট সাইকোগ্রাফিক্যাল একটা ডাটা তৈরি করতে পারেন। আর এর মধ্যে এরকম ইন্ডিভিজুয়ালি আপনি যদি 100 জনের ডাটা অ্যানালাইসিস করেন, 100 জন থেকে সবচেয়ে কমন যেটা হবে, সবচেয়ে বেশি কমন যে ডাটাগুলো হবে সেগুলোই হচ্ছে মূলত আপনার টার্গেটেড কাস্টমারের ডাটা, এবং সেগুলো ধরে হচ্ছে আপনি মুভ অন করতে পারেন। এখন এটাকে হচ্ছে বেসিক্যালি আমরা মার্কেটিংয়ের ভাষায় যেটা বলি বায়ার পার্সোনা বা মার্কেটিং পার্সোনা। সো আমরা একটু জেনে নিই হোয়াট ইজ বায়ার পার্সোনা, কাস্টমার অথবা মার্কেটিং পার্সোনা। সো এই বায়ার পার্সোনা ইজ এ ডিটেল ডিসক্রিপশন অফ সামওয়ান হু রিপ্রেজেন্ট ইউর টার্গেট অডিয়েন্স। সো আপনার টার্গেটের অডিয়েন্সকে রিপ্রেজেন্ট করে এরকম একটা প্রোফাইলিং তৈরি করাটাকে বেসিক্যালি হচ্ছে আমরা বলি হচ্ছে বায়ার কাস্টমার বা মার্কেটিং পার্সোনা। সো এটার একটা রিলেভেন্ট এখানে এক্সাম্পল দেওয়া আছে। সো আপনার টার্গেটেড কাস্টমার যারা তাদেরকে রিপ্রেজেন্ট করছে এই ভদ্র উনি, হ্যাঁ। সো এখানে হচ্ছে আপনার কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন তার পার্সোনাল ইনফরমেশন, তার এজ, তার জেন্ডার, তার চিলড্রেন কতজন, তার মেডিকেল স্ট্যাটাস কেমন, তার লোকেশন কেমন, তার ইনকাম, তার এডুকেশন।
তার প্রফেশনাল ইনফরমেশনগুলো, সো জব টাইটেল কি, তার কেরিয়ার পাথ কি, কোন ক্যাটাগরিতে বা কোন কেরিয়ারে সে ইন্টারেস্টেড, হ্যাঁ, সো এগুলো ধরে তখন আপনি চাইলে আপনার কাস্টমারটাকে এজ গ্রুপ দিয়ে হচ্ছে আপনি টার্গেট করতে পারেন। পাশাপাশি হচ্ছে তাকে হচ্ছে আপনার যে ইন্ডাস্ট্রিতে জব করে জব ইন্ডাস্ট্রি ধরে টার্গেট করতে পারেন, তার এডুকেশনটা ধরে। আপনি দেখলেন যে হচ্ছে ম্যাক্সিমামই আপনার প্রোডাক্টের রিলেটেড যারা ইন্টারেস্টেড তারা ম্যাক্সিমাম হচ্ছে বিবিএ গ্রাজুয়েট। তাহলে আপনার জন্য একটা পিন পয়েন্ট হয়ে গেল যে যারা বিবিএ গ্রাজুয়েট তাদের মাইন্ডটা হচ্ছে আমার প্রোডাক্টের রিলেটেড যাচ্ছে, হ্যাঁ, সো সেই অনুযায়ী হচ্ছে আপনি করতে পারেন ভ্যালু। সো অর্থাৎ ওভারঅল বলতে পারি হচ্ছে বায়ার পার্সোনা বা কাস্টমার পার্সোনা বা মার্কেটিং পার্সোনাটা হচ্ছে আপনার যে কাস্টমার আছে সেই কাস্টমারের একটা ডিটেল প্রোফাইল তৈরি করাটাকে আমরা বুঝাই। সো আপনাকে অবশ্যই হচ্ছে আপনার কাস্টমারটাকে আইডেন্টিফাই করার জন্য বা যে কোনো পার্সপেক্টিভ মার্কেটিং গোল সেট করার আগে, মার্কেটিং অবজেক্টিভ সেট করার আগে আপনাকে অবশ্যই হচ্ছে আপনাকে কাস্টমার পার্সোনা বা একটা বায়ার পার্সোনা তৈরি করতে হবে। কারণ এই বায়ার পার্সোনা ধরে মূলত হচ্ছে আপনি তার সাথে কমিউনিকেট করবেন এবং এই বায়ার পার্সোনা ধরেই আপনার তার বায়ার পার্সোনা এখন ওই বায়ারটার কি কি প্রবলেমের জন্য আপনার প্রোডাক্টটা নিচ্ছে সেই প্রোডাক্টটাকে হচ্ছে আপনাকে নিয়ে আসতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে কাস্টমার গোল, এবং সে অনুযায়ী হচ্ছে আপনার ভ্যালু প্রপোজিশনটা সেট করতে হবে। কাস্টমারের গোল কি সে অনুযায়ী, এই যে এখানে একটা পয়েন্ট আছে যে শেয়ার্ড ভ্যালু এক্সপিরিয়েন্স। সো এই শেয়ার্ড ভ্যালু এক্সপিরিয়েন্সটা হচ্ছে মূলত আপনার যে ভ্যালু প্রপোজিশন, অর্থাৎ আপনি যে ভ্যালুগুলো প্রোভাইড করছেন সেই ভ্যালুগুলোর সাথে আপনার কাস্টমারের যে রিকোয়ার্ড বা নিড সেটাকে অ্যাটাচ করাটাকে বেসিক্যালি মিন করে। আমি যদি এখানে একটা ইলাস্ট্রেশন দেখাই, দুইটা যে একসাথে করবো এটা খেয়ালই থাকে না। এই যে, সো আপনার যে বিজনেসের গোল সেই বিজনেসের গোল এবং আপনার যে কাস্টমারের গোল, যে আপনি যে জন্য প্রোডাক্টটাকে প্রোভাইড করছেন বা আপনি যে পার্সপেক্টে আপনার প্রোডাক্টটাকে ডেভেলপ করছেন সেই পার্সপেক্টে আপনার প্রোডাক্টটা কাস্টমার পারচেস করছে কিনা। সাপোজ হচ্ছে আপনি প্রোডাক্টটা সেল করতেছেন হচ্ছে যে মানুষের হচ্ছে যে আপনি চিন্তা করছেন হচ্ছে ওই যে টাক পরা আর কি, যেটা চুলে টাক চুল কি বলে মাথায় টাক পরা। সো আপনার প্রোডাক্টটা হচ্ছে মাথায় চুল গজানোর জন্য, হ্যাঁ, বা হচ্ছে এমন হতে পারে আপনি প্রোডাক্টটা ডেভেলপ করছেন হচ্ছে কি যে চুল পড়ার রোধের জন্য, হ্যাঁ, আপনার সেখানে বলে যে টাক পরাটাকে রোধ করে, হ্যাঁ, এই ধরনের একটা ক্যাম্পেইন দিয়ে। এখন যে কাস্টমার পারচেস করছে তার প্রবলেম হচ্ছে চুল নাই, মাথায় চুল নাই, টাক পড়ে গেছে, সে আপনার প্রোডাক্টটা পারচেস করছে। তাহলে সেক্ষেত্রে যার চুল নাই তার তো চুল তো রক্ষা হবে না, কিন্তু আপনার প্রোডাক্টের মেইন অবজেক্টিভটা কি, যার চুল আছে তার চুলগুলা যাতে না পড়ে সেটা রোধ করা। তাহলে আপনার গোল আর কাস্টমারের গোল সেটা কিন্তু সেম হয় নাই। সো আপনাকে তখন হচ্ছে ওই কাস্টমারের অ্যানালাইসিস করে, যে কাস্টমারকে টার্গেট করছেন আর কি, আমি হয়তো এক্সপ্লেনে একটু লেন্দি করে ফেলতেছি, আপনাদের হয়তো বুঝতে একটু প্রবলেম হচ্ছে, আমি আবার রিপিট করি। সো বেসিক্যালি হচ্ছে আপনার যে প্রোডাক্টটা ডেভেলপ করছেন সেটার জন্য হচ্ছে যাদেরকে টার্গেট করলেন তারা হচ্ছে মূলত টাক মাথা, তাদের মাথায় চুল নাই। আর আপনি মেসেজটা যেটা দিচ্ছেন সেটাতে বলছেন যে টাক পরা রোধ করে, আপনার প্রোডাক্টের মাধ্যমে টাক পরার রোধ হয়। এখন এই জায়গাটায় হচ্ছে আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন সেটা মূলত হচ্ছে চুলের মাথার যে চুল পরাটা রোধ করতেছে, আর আপনার কাস্টমারের প্রয়োজন হচ্ছে চুল গজানো, নতুন চুল গজানো। তাহলে দুই ধরনের গোল, আর এই গোলটা যদি দুই রকম হয় তাহলে হচ্ছে আমাদের যে শেয়ার ভ্যালু এক্সপিরিয়েন্স সেটা কি হচ্ছে, এক হচ্ছে না। সো আমাদের অবশ্যই বিজনেস গোল, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিজনেসের গোল এবং কাস্টমারের গোল, কাস্টমারের যে পেইন পয়েন্ট সেটার সলিউশন বা সেটার হেল্প করাটাকে আমাকে সেট করতে হবে, যেটাকে আমরা বেসিক্যালি বলে হচ্ছে শেয়ার ভ্যালু এক্সপিরিয়েন্স। আর আমরা অলরেডি হচ্ছে ভ্যালু প্রপোজিশন জানি, সো আমাদের বিজনেসের জন্য ইউনিক ভ্যালু প্রপোজিশন ডেভেলপ করতে হবে। হ্যাঁ, সো এই পর্যন্ত আমরা জিনিসগুলো কি ক্লিয়ার হইতে পারছি? এগুলো একটু থিওরিক্যাল, তো একটু মাথার উপর দিয়ে যাবে। থিওরি একসাথে না হলে পরে হয় কি, আমরা তো টপিক্যালে ঢুকে গেলে থিওরিগুলো মাঝে মাঝে ইন করতে গেলে একটু প্রবলেম হয়ে যায়, এই জন্য আগে একটু থিওরিগুলা কাভার আপ করে ফেলা আর কি। হ্যাঁ, আমি পিডিএফগুলো শেয়ার করে দেবো, আপনারা একটু রিসার্চ করে নিতে হবে। এই যে কেউ বলতেছে সুপার ক্লিয়ার, দেখছেন আপনাদের সাথে শত্রুতা করতেছে যারা কম বুঝতেছেন। এই এখানে ডাটা দেওয়া যাবে না, এভাবে ডাটা দিলে সবার কাছে ছড়াই দেবো ফোন নাম্বার। আপনারা ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, সো ডিজিটাল মার্কেটারটাকে আরেকটা নামে ডাকা হয় স্মার্ট মার্কেটার। সো আপনাকে আগে স্মার্ট হইতে হবে, হুম, যে কোনো কাজে।
সো সেটা হোক আপনি পার্সোনাল কাজ করেন, সেটা হোক আপনি ডিজিটালি কোনো কাজ করেন, সেটা হোক ফেসবুক। আর সেটা তো অবশ্যই নিজের প্রাইভেসির ক্ষেত্রে তো অবশ্যই স্মার্ট হইতে হবে। আপনার পাসওয়ার্ড প্রোটেকশন, এখন আপনি ডিজিটাল মার্কেটার হবে, কিন্তু হচ্ছে আপনি কি করেন, পাসওয়ার্ডগুলো হচ্ছে নোট খাতার মধ্যে লিখে রাখেন, সে কি ডিজিটাল মার্কেটার হইতে পারবে? হ্যাঁ, মডিউল অলরেডি হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে শেয়ার করা আছে, বা আপনাদের যে ড্রাইভ লিঙ্ক আছে ড্রাইভ লিঙ্কও শেয়ার করা আছে। সরি, ফেসবুক গ্রুপে শেয়ার করা আছে ড্রাইভ লিঙ্ক। পিডিএফ শেয়ার করে দিব। আচ্ছা, সো মোটামুটি আমরা এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হই, আজকে আমরা আর এডিশনাল প্রেশার দিব না আপনাদের। শুধুমাত্র ছোট্ট একটা কাজ থাকবে, দুইটা দুইটা ওয়ার্কশিট তৈরি করা। আপনি কোনো একটা বিজনেসকে টার্গেট করবেন, সেই বিজনেসটার নাম কি হবে, মানে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিকে টার্গেট করবেন, আপনার সেই বিজনেসটার নাম কি হবে, সেই বিজনেসের মিশনটা কি হবে, সেটার জন্য টার্গেটেড অডিয়েন্স কারা হবে, সেই অডিয়েন্সের গোলটা কি হবে, তাদের টেকনোলজি কি হবে। পাশাপাশি আরও কয়েকটা কম্পোনেন্ট এখানে যুক্ত হবে, আমি এর আগে শিটটার মধ্যে থেকে দেখিয়ে দিয়েছিলাম যে কি কি। সেখানে হচ্ছে অবজেক্টিভগুলো কি, ভ্যালু প্রপোজিশনটা কি। সো মূলত এই দুইটার সাথে আর এখানে যা কিছু আছে এগুলো সবগুলো হচ্ছে ইনক্লুড করে আপনারা ওভারঅল একটা বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিট তৈরি করবেন। এখন এটা চাইলে হচ্ছে আপনারা খাতায় হাত দিয়েও লিখতে পারেন যদি প্রবলেম মনে হয় পিকচার তুলে, তবে এটা স্ট্যান্ডার্ড মনে হয় না। আপনারা সবচেয়ে বেটার হয় আপনারা হচ্ছে করতে পারেন, কি বলে হচ্ছে আপনার ইসের মধ্যে গুগল ডক্স বা হচ্ছে আপনারা ওয়ার্ড ডকুমেন্টটা ইউজ করতে পারেন, ওয়ার্ডস। সো ওয়ার্ডসের মধ্যে এটা একটা টেবিল ফরম্যাট তৈরি করে সেখানের মধ্যে এটা করতে পারেন, অথবা চাইলে এক্সেলও করতে পারেন, যারা যেখানে কমফোর্টেবল আর কি। আমার দরকার মূলত হচ্ছে এই ডাটাগুলা। হ্যাঁ, আর যদি হচ্ছে আপনারা সবচেয়ে ভালো হয় আপনারা যদি গুগল ডক্সে করেন, গুগল ডক্সে করে সেটার লিঙ্কটা হচ্ছে আপনারা ইসের মধ্যে শেয়ার করে দেবেন। হ্যাঁ, আমি দুইটা ফাইলে হচ্ছে একটু পরে শেয়ার করে দেবো আপনাদের সাথে। আপনাদের যেখানে কমফোর্টেবল মনে হয়, বাট আমার এলিমেন্টগুলো লাগবে কি কি, বিজনেসের নেম, বিজনেসের মিশন, তারপরে বিজনেসের অবজেক্টিভ, বিজনেসের ভ্যালু প্রপোজিশন, মানে ওই যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছিলাম, ভ্যালু প্রপোজিশন। এরপরে হচ্ছে বিজনেসের অডিয়েন্স বা কাস্টমার সেগমেন্ট। তারপরে হচ্ছে এরপরে যেটা বলছিলাম যে কি, কাস্টমার গোল, অডিয়েন্স গোল আর কি, কেন আপনার প্রোডাক্টটা পারচেস করবে, বা পেইন পয়েন্টও আমরা বলতে পারি। এরপরে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে কি, কাস্টমার নেটওয়ার্ক, অডিয়েন্স নেটওয়ার্কটা, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে এলিভেটর পিচ। এগুলো থাকবে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর হোমওয়ার্কটা অবশ্যই হচ্ছে আজকে কি বার, আজকে হচ্ছে বুধবার। সো আপনাদেরকে নেক্সট শুক্রবার 12টার আগে, দুপুর 12টার আগে সাবমিশন করতে হবে। না, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, আপনাদের অনলি মেসেঞ্জার গ্রুপ আছে। আপনাদের ড্রাইভ লিঙ্ক যেটা আছে, ড্রাইভ লিঙ্কের মধ্যে হচ্ছে আপনাদের এই